জায়গাটার নাম হলো অ্যাসিটাবুলাম। কি নাম? অ্যাসিটাবুলামে সেটা যুক্ত হয়। ভর্তি পরীক্ষা যদি একটু কঠিন প্রশ্ন হয়, তোমাদের পরীক্ষার প্রশ্ন দিবে অ্যাসিটাবুলাম গঠন করে না কে? কে অ্যাসিটাবুলাম গঠন করে না? আমরা জানি ইলিয়াম স্টেম পিউবিস গঠন করে। এই তিনজন বাদে যেটা অপশন থাকবে সেটা অ্যান্সার। আমার মনে হয় আমি ক্লিয়ার। এর বাইরে পড়তে হবে না। এর বাইরে কোনটা র্যামি কোনটা নিম্ন র্যামি আমি মেন অস্থি দেখার সময় দেখাই দিব, বাট এটা পরীক্ষা আসবে না। তাহলে আমরা বুঝলাম ইলিয়াম স্টেম পিউবিস নিয়ে গঠিত, এখানে অবট্রুটর এবং অ্যাসিটাবুলাম আছে। এইটা তুমি যদি পারো ভাই, তাহলে ভাই তোমার হিপ বোন নিয়ে পরীক্ষা থেকে প্রশ্ন আসার মতো আর কিছু বাকি রইল না। ঠিক আছে, দেখি তোমরা এত সময় পড়াশোনা করতেছো কিনা, আমি একটু সেটা দেখবো। এই জন্য আমি তোমাদের এক কাজ করি, দুইটা প্রশ্ন দেই, আমাকে বলো এই অংশটার নাম কি? মাত্র দেখে আসছি, আমাকে বলো এই ছিদ্রটার নাম কি? এই দুইটা আমাকে অ্যান্সার করো, দেখি সবার আগে কে অ্যান্সার করে। এই দুটো একই একই অপশন, মানে একটা কমেন্টের মধ্যে দুটো অ্যান্সার করবা তোমরা, অনেকে দেখি আলাদা আলাদা কমেন্ট করো। পেয়ে গেছি। সবার আগে ফয়সাল অ্যান্সার করলেও কিন্তু ওর অ্যান্সারটা পরিপূর্ণ না। সবার আগে অ্যান্সার করছে হচ্ছে কেয়া আহমেদ, সে হচ্ছে দুইটা অ্যান্সার করছে। জান্নাতারা, সেও দুইটা অ্যান্সার করছে। ওকে ফাইন, ভেরি গুড। তারপরে আশা হেলাল সঠিক অ্যান্সার করছে। আবু নাইম সঠিক অ্যান্সার করছে। তারপরে অপরাজিতা ঐশী, অদিতি দে, তারপরে ঠিক আছে সাইমা, সায়াম, তারপরে সাখাওয়াত হোসেন, সবাই সঠিক অ্যান্সার করতেছে। কি জোস তোমরা। তারপরে অপটুটা ফুরামেন, ভেরি গুড। অপরাজিতা ঐশী, ও আবার এটা আবার কেন বলতেছি, আতিকা ফারজানা, তারপরে হচ্ছে না, আর আমি নাম না বলি, পরের বার আবার বলবো, আবার আবার প্রশ্ন দিলে আবার অ্যান্সার করো তোমরা। আমি এইটুকু বুঝি যে তোমরা আসলে যে স্টুডেন্টরা এখানে ক্লাস করতেছো, আমি আগেও একদিন বলছি 500-র মতো এখানে ভিউ বা 600-700 মতো ভিউ থাকে সবসময়, এবং এটা কিন্তু একটা ব্লেজিং। তুমি দেখবা যে সবার বেশিরভাগ স্টুডেন্টরা কি করে, ভাবে যে ঠিক আছে পড়বো না, এই চিন্তা করে অনেক সময় কিন্তু এই পড়াটা হয় না। তো এই জন্য তোমার হচ্ছে যারা একদম লাইভ ক্লাস করে তারা অনেক বেশি অ্যাটেন্টিভ স্টুডেন্ট, এবং আমি মনে করি যে ইনশাল্লাহ যদি আল্লাহর রহমত তাদের সাথে থাকে, এখানকার সবাই তারা চান্স পেয়ে যাক। লাইভ সারা যারা আছে তারাও চান্স পাক, কারণ হইতে পারে দুই একজন কোনো কারণে লাইভ ক্লাস করতে পারে নাই, পরে করে নিবে। সবাই চান্স পাক সেটাই চাই। তবে আমি এটুকু বুঝি, যারা এখন লাইভ ক্লাস করতেছে দে আর মোর অ্যাটেন্টিভ দেন এনি আদার, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো যাই হোক, আমরা আমাদের পরবর্তী অংশে চলে যাব। আমাদের এত সময় পড়লাম, আমাদের বাকি অংশগুলো, পরবর্তী অংশগুলো কিন্তু পড়া খুবই সহজ। আচ্ছা, এবার আসো পা নিয়ে আমরা কথা বলবো। আমি একটু জুম করে দেখাই দেই, কারণ অনেকে আবার বলবে ভাইয়া জুম করে দেখান। এই দেখো, আমরা এখন যা পড়াবো সেটা হলো এই অংশটা, এই যে অংশটা পা নিয়ে আমরা পড়াবো। হ্যাঁ, পা নিয়ে আমরা এখান থেকে পড়াবো না, আমরা ছবি দেখবো, পায়ের ছবি। নেক্সটে চলো, এই সেই পায়ের ছবি। আমরা বলছি পাকে আমরা প্রধানত কয় ভাগে ভাগ করতে পারবো ভাইয়া? 3 ভাগে। কি কি ভাইয়া? উপরে এই অংশের নাম হলো ঊর্ধ্ব পা, দ্বিতীয় অংশের নাম, এটার নাম হলো আমরা বলি নিম্ন পা, আর তৃতীয় অংশের নাম হলো আমরা বলছিলাম চরণ। ঊর্ধ্ব পা, নিম্ন পা, চরণ। ঊর্ধ্ব পারস্থি একটাই, কি নাম ভাইয়া? আমরা বলছিলাম ঊর্ধ্ব পারস্থি একটাই, তার নাম হচ্ছে ফিমার। কি নাম? ফিমার। এখান থেকে ভর্তি পরীক্ষায় 2টি প্রশ্ন আসবে। কয়টি প্রশ্ন? 2টি। নাম্বার 1, পৃথিবীর দীর্ঘতম অস্থির নাম কি? আমরা মনে রাখবো পৃথিবীর দীর্ঘতম অস্থির নাম হচ্ছে ফিমার। আমরা দ্বিতীয় প্রশ্ন আসতে পারে যে ট্রোকেন্টর কোথায় পাওয়া যায়? এই যে দেখো এখানে, যে এটা হচ্ছে মস্তক আর এটা হচ্ছে নেক বা ঘাড়, এর বাদে কিছু টিউমারের মতো উঁচু অংশ দেখতে পারতেছো, এই উঁচু অংশকে আমরা বলবো ট্রোকেন্টর। এবং এই ট্রোকেন্টর গুলো শুধুমাত্র ফিভারের মধ্যেই পাওয়া যায়, তাই ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রশ্ন আসবে যে ট্রোকেন্টর কোথায় পাওয়া যায়, অ্যান্সার করব কিন্তু ফিমার। পৃথিবীর দীর্ঘতম অস্থির নাম কি? অ্যান্সার করব ফিমার। আমরা পারবো, 2টা প্রশ্ন পারলেই হলো। দেখো নিচে কন্ডাইল, এপিকন্ডাইল, অনেক কথা আছে। আমি কথাগুলো কেন পড়াইলাম না জানো? কারণ হিউমারাসের মধ্যেও আছে, তারপর এটার মধ্যেও আছে, তুলনামূলকভাবে গুরুত্ব কম, প্রশ্ন আসার পসিবিলিটি অনেক কম। তাহলে 2টা প্রশ্ন মনে রাখো, একটা হলো পৃথিবীর দীর্ঘতম অস্থির নাম ফিমার, টোকেন্টার পাওয়া যায় ফিমারে। আরেকটা জায়গাও পাওয়া যায়, সেটা হলো ঘাসফড়িং এ। ঘাসফড়িং এর তারা পড়ছো, ঘাসফড়িং এর পায়ের মধ্যে একটা অংশ হচ্ছে টোকেন্টার, বাকি কোথাও কিন্তু পৃথিবীতে টোকেন্টার পাওয়া যায় না। ওকে ভাই, ক্লিয়ার? এবার নেক্সটে আসি। এবার আসলে নিম্ন পা। নিম্ন পার অস্থি কি ছিল ভাইয়া? টিবিয়া ফিবুলা।
কি প্রশ্ন আসবে, কিভাবে অ্যান্সার করব? প্রথম প্রশ্ন, কে ভিতরে থাকে কে বাইরে থাকে? তো আমি মনে রাখতাম বা তোমরা মনে রাখে ভাবে, টিভি, টিভি হচ্ছে আমাদের ঘরের ভিতরে থাকে, তাহলে এটা ভিতরে হবে। এবার দেখো মনে রাখো তোমরা কি দিয়ে, ফতে ফিবুলা, ফতে ফকির, ফকির কই থাকে? ঘরের বাইরে থাকে নাকি ঘরের ভিতরে রাখো? ফকির ঘরের বাইরে রাখো না? ফকির যদি ঘরের বাইরে থাকে তাহলে ফকির বাইরে হবে, আর টিভি ঘরের ভিতরে রাখো, এটা কি হবে? টিভিয়া ভিতরের দিকে হবে। এবার আসো, কে মোটা কে চিকন? কে মোটা কে চিকন, এটা ইম্পর্টেন্ট। আগে আমি অনেক আগে যখন পড়াইতাম তখন পড়াইতাম টিভি হলো মোটা, তোমরা মনে রাখবা টিভি মোটা, বাট এখনকার টিভি দেখবা স্লিম, আলট্রা স্লিম, কার্ভ টিভি বের হয়ে গেছে। এখন আর কেউ যদি বলি মোটা টিভি তাহলে কেউ বিশ্বাস করে না। এই জন্য আমি বলি ফকির হলো চিকন, তার মানে ফিবুলা চিকন, আর টিবিয়া কি হবে? মোটা। তাহলে টিবিয়া মোটা আর হচ্ছে ফিবুলা কি হবে? চিকন। ব্যাপারটা ক্লিয়ার? কিন্তু কথা হলো ভাইয়া, এই যে আপনি বলতেছেন যে এটা মোটা এটা চিকন, এটা মনে রাখলাম, কোনো প্রবলেম নাই, কিন্তু আমি তো অনেক সময় মোটা ফকির আসলেও ভিক্ষা দেই, এটা তোমার মানে কি বলবো যে দানশীলতা, তা নাহলে তো আমি নর্মাল দিতে চাই না। কারণ আমি বলি মোটা মানুষের, তো আমি বলি আপনি তো আমার চেয়ে রিচ, রিচ ইন ফ্যাট, তো দেন আপনাকে তো কিছু দেওয়ার কথা না আমাকে, ঠিক আছে? তারপর দিলা। তাহলে মনে রাখার জন্য, ফকির বাইরে থাকে টিবি ভিতরে থাকে, ফকির চিকন হয় টিবি মোটা হয়, কাহিনী শেষ। আর একটা জিনিস মনে রাখবো, যারা মুসলিম আছো, মুসলিম, তারা আমাকে একটু বলো তো ভাইয়া, যে আমরা অজু করার সময় পায়ের কোন পর্যন্ত ধৌত করি? অজু করার সময় পায়ের কোন পর্যন্ত ধৌত পারি? দেখি কেউ পারে কিনা, বলো। অজু করার সময় আমরা পায়ের কোন পর্যন্ত ধৌত করি? দেখো একজন এত আবেগে পরে লিখতেছে, আমি বুঝতেছি না যে তোমাদের মধ্যে এত ভালোবাসা এবং আবেগ থাকে ক্লাসের জন্য। একজন আবেগে পরে লিখছে যে টিভি আর ফরিং, ফরিং মানে বুঝতে পারতেছো? ফকির না, সে লিখছে ফরিং। ঠিক আছে, ফরিং ঘরে বাইরে থাকে, সেটাও মনে রাখতে পারো। ফড়িং চিকন হয়, সেটাও মনে রাখতে পারো। দেখছো তোমরা এত জোস যে তোমরা জায়গায় বসে বসে এই জিনিসগুলো বানাই ফেলতেছো, যে ফড়িং ঘরে বাইরে থাকে। অনেকে আবার এখন ফড়িং চিনবে না, ফড়িং না চিনলে তাদের জন্য গভীর সমবেদনা। আচ্ছা, নামাজে কোন পর্যন্ত আমরা পা ধৌত করি? অনেকে লিখছে গোড়ালি, 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 সঠিক অ্যান্সার না। গোড়ালি, গোড়ালি পর্যন্ত পা ধুইলে তো আমি সবচেয়ে বেশি খুশি হইতাম। এই যে তোমার হচ্ছে এখন শীতের দিনে সকালবেলায় নামাজ পড়তে যায় যে কি কষ্ট, যারা উঠে তারা জানে। ওই মনে করো যে ওই সময় এইটা না করে কি করতাম, মানে এক বালতি পালতির মধ্যে গোড়ালি ভিজে চলে আসতাম। আসলে গোড়ালি না, গোড়ালি সঠিক অ্যান্সার না, গোড়ালি সঠিক অ্যান্সার না। তোমরা যে গোড়ালি পর্যন্ত ধুয়ে উজু করতেছো এটা তো জানতাম না। এই যে সঠিক অ্যান্সার পেয়ে গেছি। একজন লেখছে কোনই পর্যন্ত। আরে ভাই, কোনই তো হাতের অংশ। এটা হোয়াটস গোয়িং অন, ঠিক আছে? কোনই তো হাতের অংশ। তুমি দেখো, সঠিক অ্যান্সার করছে তানভীর আহমেদ মাহিম, ইনি বলছে টাকনু পর্যন্ত ধৌত করতে হয়। ভেরি গুড, সঠিক অ্যান্সার। মানে আমরা অজু করি টাকনু পর্যন্ত। টাকনু কোনটা আবার এখন বলো? কারণ পায়ের যে দুই পাশে যে দুটো উঁচু অংশ আছে এটাকে আমরা বলি টাকনু। কি বলি? টাকনু। কিন্তু আজ থেকে তুমি মনে রাখবা, আমরা আসলে অজু করি ম্যালিউলাস পর্যন্ত। কোন পর্যন্ত অজু করি? ম্যালিউলাস। তাহলে আজকে তুমি তোমার আম্মাকে বাসায় বলবা যে আম্মা, ভাইয়া বলছে ম্যালিউলাস পর্যন্ত না ধুলে নাকি পায়ে অজু হয় না। তাহলে প্রশ্ন করতে পারে তোমার আম্মা, তাহলে হয়তো ভাবতে পারে কি ব্যাপার, নামাজ শিখে কোনো চেঞ্জ আসলো কিনা? আসলে আমরা জানি যে নামাজ শিখে কোনো চেঞ্জ আসে না, চেঞ্জ আসে তোমার মধ্যে। ওই যে তুমি যেটাকে টাকনু জানতা, ওইটার আসল নাম কি? ম্যালিউলাস। তার মানে দুই পাশে দুটো উঁচু জায়গা আছে, মানে দুই পাশে দুটো টাকনু আছে। এই টাকনুগুলো কিসের অংশ? একটা হলো টিবিয়ার অংশ, আর একটা হলো ফিবুলার অংশ। এত কথা কেন বললাম? ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে ম্যালিওলাস কোন অস্থির অংশ, আমরা অ্যান্সার করব টিবিয়ার ফিবুলার অংশ। মনে থাকবে আমরা? তাহলে আমরা যে প্রশ্নগুলো বললাম আমার মনে হয় পারবা। এবার লাস্ট একটা প্রশ্ন পড়লে আমাদের পড়া শেষ, সেটা হলো টার্সালি অস্থি। চলো আমরা টার্সালি অস্থিগুলো পড়ি। এই যে দেখো ভাইয়া, টার্সালি অস্থিগুলো আমরা কিভাবে মনে রাখবো ভাইয়া? টার্সালের অস্থিগুলো আমরা মনে রাখবো, দেখো। আচ্ছা, টার্সালের অস্থিগুলো আমরা কি দিয়ে মনে রাখবো? টার্সাল কোনগুলো অস্থি? এই যে দেখো, এইগুলো হচ্ছে টার্সালের অস্থি। এই অস্থিগুলোর সংখ্যা কয়টি আমরা জানি? 7টি। কিভাবে মনে রাখবো? একটা প্রশ্ন দিয়ে আমরা শেষ করব অস্থিগুলো। সেটা হচ্ছে কি, কেন কালকে তালহা, কেন কালকে তালহা কিউবা নামবে? কেন কালকে তালহা কিউবা নামবে? কেন নামবে? এই গোড়ালির জন্য, গোড়ালির জন্য সে কিউবা নামবে। কিউবা একটা দেশের নাম, ওখানে সে নামবে। তাহলে আমরা একটা কথা দিয়ে মনে রাখতে পারি, কেন কালকে তালহা কিউবা নামবে?
কেন কালকে তালহা কিউবা নামবে, রাইট? এটা দিয়ে আমরা কি মনে রাখবো, খেয়াল করে দেখো, কেনতে হবে হচ্ছে কুনিফর্ম। কেনতে কি হবে, কুনিফর্ম। এইটা একমাত্র যেটা একটা গোড়ালির মধ্যেই তিনটা অস্থি থাকে, বাকি সবগুলো একটা করে। কালকেতে ক্যালকেনিয়াস, টালহাতে টেলাস, কিউবাতে কিউবয়েড, নামবেতে নেভিকুলার। তাহলে এখানে চারটা আর এক তিনটা, মোট কয়টা হলো? 60টি। পারবা ভাইয়া? আই থিঙ্ক তোমরা সবাই এটা পারবা, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তাহলে আমার মনে হয় যে এর মধ্য দিয়ে আমাদের কিন্তু সব পড়া শেষ। আমরা এখন চলে যাব হচ্ছে কেন কালকে তালহা কিউবা নামবে দিয়ে। আচ্ছা, তোমাদের কখনো কারো কাছে মনে হয়েছে যে এই যে নামবেতে নেভিকুলার, এটার নাম নেভিকুলার কেন হয়েছে? এখানে নেভিকুলার না হয়ে অন্য কিছু হইতে পারতো না? আর্মিরা কি দোষ করছে? আর্মি কুলার হইতে পারতো। এয়ার ফোর্স কি দোষ করছে? এয়ার কুলার হইতে পারতো, পারতো কিনা? কিন্তু কেন এটার নাম নেভিকুলার দিছে? কারণ এটার নাম নেভিকুলার এই জন্য দেওয়া হয়েছে, কারণ এই অস্থিটা দেখতে বোটের মতো। বোট মানে কি? নৌকা। নৌকা কারা চালায়? নেভিরা, আর্মিরা, নাকি এয়ারফোর্স? এয়ারফোর্স নৌকা চালায়? শুনছো কোনোদিন? না, এয়ারফোর্স চালায় না, তাহলে নেভিরা চালায়। ওই থেকে এর নাম হয়েছে নেভিকুলার। তার মানে তুমি বুঝতে পারতেছো যে এই অস্থিটা দেখতে আসলে নেভি কিসের মতো? বোট শেপের মতো, নৌকার মতো। এই জন্য এটার নাম হয়েছে কি? নেভিকুলার। আমার মনে হয় তোমাদের মনের ভিতরে এবং বাইরে যত বেশি প্রশ্ন আছে, সব প্রশ্ন কিন্তু শেষ, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের মোটামুটি অস্থি নিয়ে কথাবার্তা শেষ। আমি এখন লাইভ সেশনে যাব। লাইভ সেশন মানে এমনিতেই আমরা লাইভে আছি। আমরা এখন চলে আসব যে বোনস গুলো আমি তোমাকে একটু দেখাই দিই, তাহলে তুমি বাস্তব বোনস গুলো একটু দেখলে তোমার কি হবে, পড়াটা একটু ভালো হবে। তো চলো আমি তোমাকে বোনস গুলো দেখাই দিই, ফুল স্ক্রিন করে দেখাই দিচ্ছি। আচ্ছা, প্রথমে আমরা পড়ছিলাম আদর্শ কশরুকা। এই সেই আদর্শ কশরুকা, যেটাকে আমরা বলছিলাম যে থোরাসিক অঞ্চলে কশরুকাকে আমরা আদর্শ কশরুকা ধরতে পারি। একটি আদর্শ কশরুকার প্রধান অংশ ছিল দুইটা। একটা হচ্ছে বডি, বডি বাদে যে অংশটা আছে অনেকটা দেখতে বাঁকানো, বাঁকানো এই অংশের নাম হলো আর্স। আর্সকে আমরা 5 ভাগে ভাগ করছিলাম। স্যাট পল দিয়ে মনে রাখছিলাম। স্যাট দিয়ে তিনটা প্রসেসের নাম। একটা দেখো এখানে দেখতে অনেকটা কাটার মতো, এই কাটার মতো অংশের নাম স্পাইনাস প্রসেস। একজন আমাকে মাঝখানে প্রশ্ন করছিল, ভাইয়া আর্টিকুলার প্রসেসটা একটু বুঝাই দেন। এই যে উপরে যে অংশটা দেখতে পারতেছ না ভাইয়া, এখানে এর এর উপরে যে কশরুকাটা ছিল সেটা এসে যুক্ত হইতো। এই যুক্ত হওয়াকে আমরা বলি আর্টিকুলেশন। কি বলি? আর্টিকুলেশন। এখান থেকে নাম আসছে হচ্ছে আর্টিকুলার প্রসেস। এরপরে দেখো এখানে আড়াআড়ি গেছে, তার নাম হলো আড়াআড়ি গেছে বলে এটার নাম হয়েছে ট্রান্সভার্স প্রসেস, ঠিক আছে? অস্থি, এই অস্থিগুলোর সংখ্যা কয়টি আমরা জানি? 60টি। কিভাবে মনে রাখবো? একটা প্রশ্ন দিয়ে আমরা শেষ করব অস্থিগুলো। সেটা হচ্ছে কি, কেন কালকে তালহা, কেন কালকে তালহা কিউবা নামবে? কেন কালকে তালহা কিউবা নামবে? কেন নামবে? এই গোড়ালির জন্য, গোড়ালির জন্য সে কিউবা নামবে। কিউবা একটা দেশের নাম, ওখানে সে নামবে। তাহলে আমরা একটা কথা দিয়ে মনে রাখতে পারি, কেন কালকে তালহা কিউবা নামবে? কেন কালকে তালহা কিউবা নামবে, রাইট? এটা দিয়ে আমরা কি মনে রাখবো, খেয়াল করে দেখো, কেনতে হবে হচ্ছে কুনিফর্ম। কেনতে কি হবে? কুনিফর্ম। এইটা একমাত্র যেটা একটা গোড়ালির মধ্যেই তিনটা অস্থি থাকে, বাকি সবগুলো একটা করে। কালকেতে ক্যালকেনিয়াস, টালহাতে টেলাস, কিউবাতে কিউবয়েড, নামবেতে নেভিকুলার। তাহলে এখানে চারটা আর এক তিনটা, মোট কয়টা হলো? 60টি। পারবা ভাইয়া? আই থিঙ্ক তোমরা সবাই এটা পারবা, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তাহলে আমার মনে হয় যে এর মধ্য দিয়ে আমাদের কিন্তু সব পড়া শেষ। আমরা এখন চলে যাব হচ্ছে কেন কালকে তালহা কিউবা নামবে দিয়ে। আচ্ছা, তোমাদের কখনো কারো কাছে মনে হয়েছে যে এই যে নামবেতে নেভিকুলার, এটার নাম নেভিকুলার কেন হয়েছে? এখানে নেভিকুলার না হয়ে অন্য কিছু হইতে পারতো না? আর্মিরা কি দোষ করছে? আর্মি কুলার হইতে পারতো। এয়ার ফোর্স কি দোষ করছে? এয়ার কুলার হইতে পারতো, পারতো কিনা? কিন্তু কেন এটার নাম নেভিকুলার দিছে? কারণ এটার নাম নেভিকুলার এই জন্য দেওয়া হয়েছে, কারণ এই অস্থিটা দেখতে বোটের মতো। বোট মানে কি? নৌকা। নৌকা কারা চালায়? নেভিরা, আর্মিরা, নাকি এয়ারফোর্স? এয়ারফোর্স নৌকা চালায়? শুনছো কোনোদিন? না, এয়ারফোর্স চালায় না, তাহলে নেভিরা চালায়। ওই থেকে এর নাম হয়েছে নেভিকুলার। তার মানে তুমি বুঝতে পারতেছো যে এই অস্থিটা দেখতে আসলে নেভি কিসের মতো? বোট শেপের মতো, নৌকার মতো। এই জন্য এটার নাম হয়েছে কি? নেভিকুলার। আমার মনে হয় তোমাদের মনের ভিতরে এবং বাইরে যত বেশি প্রশ্ন আছে, সব প্রশ্ন কিন্তু শেষ,
ঠিক আছে? ওকে, তাহলে আমাদের মোটামুটি অস্থি নিয়ে কথাবার্তা শেষ। আমি এখন লাইভ সেশনে যাব। লাইভ সেশন মানে এমনিতেই আমরা লাইভে আছি। আমরা এখন চলে আসব যে বোনস গুলো আমি তোমাকে একটু দেখাই দিই, তাহলে তুমি বাস্তব বোনস গুলো একটু দেখলে তোমার কি হবে, পড়াটা একটু ভালো হবে। তো চলো আমি তোমাকে বোনস গুলো দেখাই দিই, ফুল স্ক্রিন করে দেখাই দিচ্ছি। আচ্ছা, প্রথমে আমরা পড়ছিলাম আদর্শ কশরুকা। এই সেই আদর্শ কশরুকা, যেটাকে আমরা বলছিলাম যে থোরাসিক অঞ্চলে কশরুকাকে আমরা আদর্শ কশরুকা ধরতে পারি। একটি আদর্শ কশরুকার প্রধান অংশ ছিল দুইটা। একটা হচ্ছে বডি, বডি বাদে যে অংশটা আছে অনেকটা দেখতে বাঁকানো, বাঁকানো এই অংশের নাম হলো আর্স। আর্সকে আমরা 5 ভাগে ভাগ করছিলাম। স্যাট পল দিয়ে মনে রাখছিলাম। স্যাট দিয়ে 3টা প্রসেসের নাম। একটা দেখো এখানে দেখতে অনেকটা কাটার মতো, এই কাটার মতো অংশের নাম স্পাইনাস প্রসেস। একজন আমাকে মাঝখানে প্রশ্ন করছিল, ভাইয়া আর্টিকুলার প্রসেসটা একটু বুঝাই দেন। এই যে উপরে যে অংশটা দেখতে পারতেছেন ভাইয়া, এখানে এর উপরে যে কশরুকাটা ছিল সেটা এসে যুক্ত হইতো। এই যুক্ত হওয়াকে আমরা বলি আর্টিকুলেশন। কি বলি? আর্টিকুলেশন। এখান থেকে নাম আসছে হচ্ছে আর্টিকুলার প্রসেস। এরপরে দেখো এখানে আড়াআড়ি গেছে, তার নাম হলো আড়াআড়ি গেছে বলে এটার নাম হয়েছে ট্রান্সভার্স প্রসেস। ঠিক আছে? আর এর ভিতরে যে আংটি রিং এর মতো একটা অংশ আছে, নাম হলো ফোরামেন, নাম হলো ভার্টেব্রাল ফোরামেন। একজন খুব দুঃখ করছে যে এস এম সাকিব প্রধান বলছে যে ভাইয়া এখনো 60% বাকি আছে। তুমি এটা নিয়ে দুশ্চিন্তা করো না, আমি 60% হোক যেমন হোক আমি শেষ করে দেবো। তোমাকে কঠিন জিনিসটা আমি যদি দ্রুত স্কিপ করে পড়া যেতাম তাহলে তুমি কিছুই বুঝতে না এগুলো অস্থিগুলো যে কি পরিমাণ কঠিন। অনেকে তুমি মনে করো যে ওই কন্ডাইলেটের জায়গায় পরে কোরাকয়েড, কোরাকয়েডের জায়গায় কন্ডাইলেট লাগাই দিতা, তার চেয়ে ভালো হয়েছে এটা আস্তে আস্তে পড়ছো, এটা আমার মনে শেষ হয়ে গেছে। আর খুব বেশি বোরিং লাগলে তুমি এক কাজ করতে পারো, ওই মাথা নিচে দিয়ে পা উপরে দেওয়া কত সময়, কারণ তোমার মস্তিষ্কে গ্লুকোজের অভাব দেখা দিচ্ছে। মস্তিষ্কে আমাদের যখন গ্লুকোজের অভাব দেখা দেয়, এগুলো সাইন্টিফিক কথাবার্তা, মস্তিষ্কে আমাদের যখন গ্লুকোজের অভাব দেখা দেয় তখন আমাদের কোনো কিছুই ভাল লাগে না। আমাদের সামনে এই জন্য দেখবা যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে তারা কোন জায়গায় বেশিরভাগ সময় ডেটিং এ যায়, রেস্টুরেন্টে যায়। এগুলো সব রিসার্চ করা কথাবার্তা। তুমি ডেটিং এ ওইখানে রেস্টুরেন্টে যায় কেন? কারণ রেস্টুরেন্টে খাদ্য গ্রহণ করার পরে মস্তিষ্কে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, এবং মস্তিষ্কে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়ার কারণেই কিন্তু তখন তোমার সামনে যেই বসা থাকুক না কেন তাকে তোমার ভালো লাগবে 100% শিওর। তার মানে তোমার মস্তিষ্কে সম্ভবত গ্লুকোজের পরিমাণ কমে গেছে, তুমি আশপাশ থেকে গ্লুকোজ খেয়ে নাও, তারপর আবার ক্লাসে মনোযোগ দাও। এবার আসো, তাহলে আমাদের অংশগুলো দেখানো শেষ, কারণ পরবর্তী 60% মতো তোমার কাছে মনে হতে পারে, বাট আমি এটা তাতে শেষ করে দেবো, ডন্ট ওয়ারি। তুমি দেখো এই অংশের নাম ছিল স্টারনাম। এই স্টারনামে কি কি অংশ ছিল? জু মানে জিরাফ দেখা, জুগুলার নস, ম্যানোব্রিয়াম দেহ, বিবর্ধিত অংশের নাম প্রসেস, এই প্রসেসের নাম জিফয়েড প্রসেস। দেখাই দিলাম। এবার এই সেই ক্লাভিকল, যেটা দেখতে ইতালিক এপ অক্ষরের মতো আজমল স্যার বলছে, বাংলাদেশি এস অক্ষরের মতো আলিম স্যার বলছে, এবং এটা ছেলেদের কলার বোন বলে, মেয়েদের এটা বিউটি বোন বলে, এবং এটা দুইটা প্রান্ত আছে, এবং এটা বাঁকানো বোনস, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। আচ্ছা, এবার আসো স্ক্যাপুলা। এই সেই স্ক্যাপুলা। এই স্ক্যাপুলা দেখতে ত্রিকোণাকার একটি অস্থি, চাপ চ্যাপ্টা দিই, 3টা অংশ পড়ছিলাম আঁকাকি করে দিয়ে, অ্যাক্রোমিয়াল প্রসেস, কোরাকয়েড প্রসেস, এই গহ্বরের নাম হলো গ্লেনয়েড গহ্বর, এখানে যুক্ত হয় হিউমেরাসের মাথা। শেষ। এবার দেখো এই সেই হিউমেরাস। এই হিউমেরাস থেকে আমরা 5টা অংশ পড়ছিলাম অনুর সার্জের দল দিয়ে। খেয়াল করে দেখো, অ্যানাটমিক্যাল গ্রিবা, সার্জিক্যাল গ্রিবা, ডেলটয়েড রিস, পিছনে 2টা গর্ত পড়ছিলাম। পিছনের এই গর্তটা একটু বড়, ও মাই গড এত বড় গর্ত, ও দিয়েই শুরু নাম, ওতে ওলেকেনন ফসা, এই গর্তের নাম কেতে করোনয়েড ফসা। এরপরে এই 5টা অংশ পড়া শেষ, পরবর্তী অংশে আসো। দেখো এই যে এটার নাম কি ভাই? আমি বলছিলাম এর তুলনায় এ কম্পারেটিভলি একটু চিকন, চিকন মানে আমি বলছিলাম স্লিম, স্লিম মানে স্টাইলিশ, দ্যাট মিন্স স্টাইলয়েড প্রসেস। এই যে কে ভেতরে কে বাইরে থাকে আমরা জানি, এর মধ্যে রেডিয়াস কোনটা আলনা কোনটা আমাকে জানতে হবে। এইটা দেখতে, এটা অনেক দেখতে একটা সাপের ফনার মতো না? তুমি যদি সাপ না দেখো তাহলে বুঝবা না। আজকে সার্চ দেবা পিকস অফ স্নেক, দেখবা যে এরকম অনেক সাপের ফনা চলে আসছে। এটা সাপের ফনার মতো, তার নাম হলো আলনা। কি নাম? আলনা। এখান থেকে ভর্তি পরীক্ষার প্রশ্ন আসবে। কি প্রশ্ন আসবে তুমি অলরেডি পারো, কিরকম খেয়াল করে দেখো। এই যে এটার মধ্যে এমনি যুক্ত থাকে সকেটের মতো। এই গর্তের নাম ছিল ওতে ওলে কেনন ফসা। ওই গর্তের মধ্যে যে বিবর্ধিত অংশ প্রবেশ করছে তার নাম ওলে কেনন প্রসেস। হাত তো সারা জীবন সোজা রাখো না, ভাঁজ করো না, ভাঁজ করলে কি হয় দেখো, এমনি এসে এই যে মনোযোগ দাও, এই যে আসে। তার মানে এখানে যে একটা গর্ত আছে, এই গর্তের নাম করোনয়েড ফসা। এই গর্তের ভিতরে যে বিবর্ধিত অংশ প্রবেশ করলো, এই বিবর্ধিত অংশের নাম করোনয়েড প্রসেস। দ্যাট মিন্স তোমরা কিন্তু যারা কমেন্ট বাদ দিয়ে ফুল স্ক্রিন দিয়ে সুন্দরভাবে দেখতেছো, তাদের কিন্তু ইনশাল্লাহ মোটামুটি এই জিনিসগুলো ক্লিয়ার, যে কোনটা
প্রসেস বলে কেন প্রসেস বললো, আর কোনটাকে ফসা বলে কেন ফসের বললো, বা একই নাম কেন হলো, কারণ একই জায়গায় এরা থাকে, তাই নাম কিন্তু একই। ওকে যেমন রাখতে হবে, ওলেকেনন আর করোনয়েড। শেষ। এবার আসো, আর কি বাকি আছে? আমাদের বাকি আছে এই অস্থি, হিপ বোন। এই বোনের নাম কি? হিপ বোন। এই হিপ বোনে কয়টা অংশ? তিনটা, ইলিয়াম, ইস্টিয়াম, পিউবিস। একটা ছিদ্র আছে নাম অবটুয়েটর ফোরামেন, এখানে একটা গহ্বরের মতো অংশ আছে, গহ্বরের নাম অ্যাসিটাবুলাম, যুক্ত হয় ফিমার এসে। ক্লিয়ার? ওকে। এটা পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম অস্থি। কি নাম ভাইয়া বলতো? পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম অস্থির নাম কি? নাম হচ্ছে আমরা জানি ফিমার। কি নাম? ফিমার। দেখো ফিমারের এই যে একটা অংশ আছে, এটা হচ্ছে টোকেন্টর। তাহলে টোকেন্টর কোথায় পাওয়া যায়? ফিমারে। কমপ্লিট। এবার আসো নিম্ন পায়ের অস্থি। কি নাম আছে? এই যে এটা দেখলেই আমার কেন যেন একটা কার্টুনের কথা মনে পড়ে, মোটু পাতলু। মোটু পাতলু দেখছো তোমরা? দেখতে পারো মোটু পাতলু। এটা হলো মোটা, এটা হলো খুব চিকন। পরীক্ষায় প্রশ্ন আসে কে মোটা কে চিকন আমরা জানি, টিবিয়া মোটা, ফিবুলা চিকন। আবার কে ভেতরে কে বাইরে তাও জানি, টিবিয়া ভেতরে, ফকির বা ফরিং বাইরে। ঠিক আছে, তাহলে এটা বাইরে হবে। ওকে, তাহলে আমরা মোটামুটি এটা বলতে পারবো। আরেকটা জিনিস খেয়াল করে দেখো, ফকির যখন কথাটা চলে আসলো, দেখবা ফকিররা যারা অন্ধ তারা এরকম একটা লাঠি নিয়ে ঘুরে সবসময়, এরকম একটা লাঠি নিয়ে সবসময় ঘুরে। এটা অন্ধের যষ্টি হিসেবে, অন্ধের ষষ্ঠী হিসেবে ব্যবহৃত। এই অস্থিটা তাহলে নাম কি? নাম আমি একটু আগে বলছি, চিকন। নাম হলো ফিবুলা। কি নাম ভাইয়া? ফকিরা যেটা নিয়ে ঘুরে, ফিবুলা। তার মানে ফকিরের লাঠি, অন্ধের লাঠি, অন্ধের যষ্টি। কি নাম? ফিবুলা। পারবা? মোটামুটি মেন অস্থিগুলো আমি তোমাদের দেখাই দিছি। তাহলে অস্থিগুলো দেখা শেষ, মেন কথাবার্তাগুলো আমাদের পড়ানো শেষ। আমরা এখন যাব সাবঅর্ডিনেট টপিকস আছে, যদিও এখানে পেজ সংখ্যা বেশি, পড়তে বেশি সময় লাগবে না। আমি পড়াতে যাব, তার আগে দেখি যে সবাই কি ওর মতো দুশ্চিন্তা করতেছে যে শেষ হবে কখন, নাকি আসলে পড়াশোনা করতেছে। চলো আমরা কিছু স্পট এক্সাম নিয়ে নিই, দেখি সবাই আগে কে অ্যান্সার দেয়, তারপর আমরা পড়ায় চলে যাব। আমি একটু গ্লুকোজ খেয়ে নেই, ঠিক আছে? অন্ধের যষ্টি, রাইট। রুবিনা পারভিন তো লিখছে যে বেস্ট ক্লাস, কিন্তু ক্লাস তো শেষ হয় নাই এখনো, এরপর তো আরো অংশ আছে। আশা করি ভালো লাগবে, খুব বেশি বোরিং হবে না, পড়াও হয়ে যাবে। এমন তো না যে তোমার কিছু পড়া হইতেছে না, তুমি দেখো না যে তোমার কতটুকু, তুমি যখন পড়তে যাবা এখন দেখবা যে তোমার ম্যাক্সিমাম কথাবার্তা তোমার ক্লিয়ার, একদম ম্যাক্সিমাম কথাবার্তা। যদি তুমি বিশ্বাস না হয় ক্লাস শেষে পড়ে দেখো। আচ্ছা, সঠিক অ্যান্সার চলে আসছে। প্রথম সঠিক অ্যান্সার দিছে সবগুলো তনিমা হক। তনিমা হক ও অ্যান্সার করছে বক্ষদেশীয় কোষরেখা 12টি, তারপরে সেন্ট্রাম, তারপরে হচ্ছে প্যাটেলা, তারপরে 300টি। ভেরি গুড তনিমা হক। তারপরে অ্যান্সার মোহাম্মদ আবু নাইম অ্যান্সার করছে সঠিক অ্যান্সার। তারপরে সবগুলো করে নাই খোকন, মুশফিকুর রহমান, তারপরে আশা আসিয়া সঠিক অ্যান্সার, তারপরে আছে সামান্তা সঞ্জুর সঠিক অ্যান্সার। খোকন পরে অ্যান্সার করছে, লক্ষ্মী লক্ষ্মী সঠিক অ্যান্সার, তারপরে আরনবী বণিক সঠিক অ্যান্সার, সাব্বির আহমেদ একটা অ্যান্সার করছে, আশা আবার অ্যান্সার করছে, আপন তালুকদার সঠিক অ্যান্সার, অপরাজিতা ঐশী সঠিক অ্যান্সার, আর আমি বলতেছি না, অদিতি দে সঠিক অ্যান্সার দিছে। এবার পরে বলবো যে ভাই আপনি তো আমার নাম বললেন না। মানে আমার কথা হচ্ছে তোমরা সবাই সঠিক অ্যান্সার করছো। তাহলে আমরা পড়ার বাকি অংশে যাই, কারণ অনেকের মাথায় অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে যে একজন দুঃখ করছে, আমি তার একটু নামটা বলে দিই, দীপিকা দিয়া বলছে ভাই কি রিপ স্লো নেট, মানে খুব স্লো নেট দেখেও সম্ভবত ও অ্যান্সার করতে পারে নাই। এটাই ওর কষ্টের কাহিনী ছিল, যে আগে অ্যান্সার হয়তো দিছে বাট ওর নেট থাকা, এরকম অনেকে কিন্তু হয় যে নেট ফাস্ট থাকার কারণে সে অ্যান্সার একই সাথে ক্লিক করছে বাট তার আগে চলে আসছে। তো যাক ভাই, দুঃখ করার কিছু নেই, তোমরা সবাই ভালো এবং সবাই অ্যান্সার করতেছো। আমরা নেক্সটে আসি। দেখো বেশি পড়া বাকি আছে, বাট আমরা অল্প ভাবে এবং সুন্দরভাবে গুছায় পড়ে ফেলবো। দেখো তুমি তিনটা কথা মনে রাখো, এখান থেকে আমরা এখন পড়বো অস্থি, তরুণাস্থি, পেশি, একসাথে পড়বো। দেখো কিভাবে পড়বো। আমরা মনে রাখবো অস্থি নিয়ে কোনো কথা থাকা মানে হলো, অস্থি নিয়ে কোনো কথা থাকা মানে হলো সেখানে তুমি দেখবা অষ্টীয় কথাটা রয়েছে। কি কথাটা রয়েছে? অষ্টীয়। অস্থি নিয়ে কোনো কথা থাকলে তাকে আমরা বলবো অষ্টীয়। যদি তুমি দেখো যে তরুণাস্থি নিয়ে কিছু কথা আছে, তুমি দেখবা সেখানে লেখা থাকবে কন্ড্র। কি থাকবে? কন্ড্র। পেশি নিয়ে কোনো কথা থাকলে তাকে আমরা কি বলবো?
তাকে আমরা বলবো হচ্ছে সার্কো। কি বলবো? সার্কো। তাহলে আমরা বুঝলাম যে অস্থি নিয়ে কোনো কথা মানে অস্টিও, তরুণাস্থি নিয়ে কথা হচ্ছে কন্ডো, পেশি নিয়ে কোনো কথা মানে হলো সার্কো। এবার দেখো এই কথাগুলো তোমার জীবনে কি ভূমিকা পালন করবে। এবার দেখো অস্থি নিয়ে কোনো কথা যদি হয় তাহলে তুমি পেরি যোগ করে দাও, কারণ আবরণ নিয়ে কোনো কথা হলে তুমি পেরি যোগ করে দাও। কেন? কারণ পেরি মানে হলো চারদিকে ঘিরে থাকা, তাহলে আবরণগুলো ঘিরে থাকে, এই জন্য এটার নাম হয়ে যাবে পেরি। দেখো তাহলে অস্থির আবরণ আমরা কি বলবো? পেরি অস্টিয়াম। তরুণাস্থির আবরণকে আমরা কি বলবো? পেরিকন্ডিয়াম। তাহলে পেশির আবরণকে আমরা কি বলবো? পেরিসার্কো, নট সার্কোলেমা। লেমা মানেও কিন্তু আবরণী, তার মানে সার্কোলেমা হবে। এবার দেখো কোষ মানে হলো আমরা তাকে ইংলিশে বলি সাইট, তাহলে নাম কি হয়ে যায় দেখো? অস্থির কোষ অস্টিওসাইট, তরুণাস্থির কোষ কন্ডোসাইট। মনে রাখবা অস্টিওসাইট যেটা, এটা আবার তিনটা ভাগে ভাগ করা যায়, অস্টিওব্লাস্ট, ক্লাস্ট, সাইট। ক্লিয়ার? এবার আসো, অস্থি প্রধানত দুই ধরনের পদার্থ নিয়ে গঠিত, একটা হচ্ছে জৈব পদার্থ আর একটা হচ্ছে অজৈব পদার্থ। কিন্তু কোনটা কত শতাংশ এইটা ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে। কিভাবে মনে রাখবো? একটা হলো 40% আর একটা হলো 60%। কিভাবে মনে থাকবো? আমি চাইলেও বলতে পারবো না। কেন? এখানে দুইটা অক্ষর 20%, এখানে বেশি অক্ষর তিনটা অক্ষর 60%, প্রতি অক্ষরের জন্য 20 মার্ক। 20 দুগুণা 40, 3 20 কে 60। আমার মনে হয় তোমরা পারবা। ঠিক আছে, তাহলে আমরা জৈব অজৈব পদার্থগুলো পারলাম। এবং উদাহরণ যদি আসে কিভাবে পারবো? উদাহরণগুলো পারবো অতে অজৈব, অতে আয়ন। কোনো অপশনে যদি দেখো তুমি আয়ন আছে তাহলে বুঝবা এটা অজৈব, বাকি সব হচ্ছে জৈব পদার্থ। তার মানে এখান থেকে প্রশ্ন করে তোমাকে ঠেকাবার কোনো অপশন নাই। আমরা জানি অস্থি দুই প্রকার, একটা হচ্ছে নিরেট আর একটা হচ্ছে স্পঞ্জি অস্থি। কি অস্থি ভাই? স্পঞ্জি। উদাহরণগুলো গুরুত্বপূর্ণ, উদাহরণগুলো আমি একটু বলে দিই। তার আগে কোনটা হ্যাবাসিয়ান তন্ত্র থাকবে? যেগুলো নিরেট বা শক্ত, এখানে হ্যাবাসিয়ান তন্ত্র থাকবে। হ্যাবাসিয়ান তন্ত্রের গঠন তোমাদের কম্পোনেন্ট বুকে সুন্দর করে দেয়া আছে, আমার মনে হয় তোমরা একবার পড়লেই বুঝবা। এই জন্য তোমাকে এটা পড়ায় দেওয়া হচ্ছে না। তারপরে যদি না বুঝো সলভ ক্লাস তো আছেই, সলভ ক্লাসে আমি তোমাকে বুঝাই দেবো, ডোন্ট ওয়ারি। আমার মনে বুঝবে, আমার স্টুডেন্টরা অনেক ট্যালেন্ট, তো বোঝার কথা। এবার দেখো নিরেট হচ্ছে, এটা কি হবে ভাই? নিরেট হচ্ছে, এটা হচ্ছে এইসে হবে হচ্ছে, এটা হ্যাবাসিয়ান তন্ত্র থাকবে, এখানে কোনো হ্যাবাসিয়ান তন্ত্র থাকবে না। স্পঞ্জি মানে কি? একটু হালকা না? খেয়াল করে দেখো, বাপ মা ওই যে বাচ্চাকে তুমি যদি ধরে টান দাও, অনেকে বলে না এই হাত ধরে ছিঁড়ে চলে আসবে, কেন বলে? আসলে কি ওরা তোমার সাথে মজা করে? মজা করে না। আসলে এই বাচ্চাদের অস্থিগুলো খুব স্পঞ্জি টাইপের হয়, খুব নরম হয়। এই জন্য বাচ্চারা হাত ধরে টান দিলে, জোরে টান দিলে অনেক সময় হাত খুলে চলে আসতে পারে। ঠিক আছে, এই জন্য আমরা বলি শিশু দেহের সকল অস্থিগুলো স্পঞ্জি টাইপ। বড় হয়েছে এখন নিরট টাইপ তৈরি হয়েছে। ঠিক আছে, আরেকটা জিনিস খেয়াল করে দেখো, আমরা জানি পাখি আকাশে উড়ে নাকি মাটিতে উড়ে? আকাশে উড়ে না? যেহেতু আকাশে উড়ে, তাহলে তার কোন ধরনের অস্থি হলে ভালো হয়? স্পঞ্জি বা একটু হালকা টাইপের অস্থি হলে ভালো হয়। তাহলে পাখি দেহের সকল অস্থি কি ধরনের হবে? স্পঞ্জি টাইপ হবে। পারবো আমরা? নেক্সটে আসি। এই যে এখানে জাস্ট একটা ছবি দেওয়া হয়েছে। বোনস দুই প্রকার, কম্প্যাক্ট বোন আর একটা স্পঞ্জি বোন। স্পঞ্জি বোনের উদাহরণ আমরা জানি মানব শিশু আর হচ্ছে পাখি। এবার দেখো পরেরটা, অস্থির প্রকারভেদ, খুবই গুরুত্বপূর্ণ, 100% লেখা আছে, এখান থেকে ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে এবং তোমাদের বলা ইনশাল্লাহ আসতে পারে। তো আমরা এই অস্থির প্রকারভেদটা কিভাবে পড়বো চলো আমরা দেখি। অস্থির প্রকারভেদটা আমরা এইভাবে পড়বো। এখান থেকে আমাদের কি পড়তে হবে? এখান থেকে পড়তে হবে হচ্ছে আমাদের প্রকারভেদের উদাহরণগুলো। কিভাবে মনে রাখবো? একটু মনোযোগ দাও, তুমি পারবা। দেখো প্রথমে আসি স্বচ্ছ। খেয়াল করে দেখো, আমরা বলতে পারি না সতে স্বচ্ছ, সতে শ্বসন তন্ত্র। স্বচ্ছের আরেক নাম কি? শ্বসন তন্ত্র। খেয়াল করে দেখো শ্বসন তন্ত্র, তার মানে ভর্তি পরীক্ষা হলে গিয়ে তুমি যদি কোনো শ্বসন তন্ত্রের অংশ দেখো তাহলে তুমি কি বলবা? স্বচ্ছ। দেখো কি কি আছে শ্বসন অংশ? নাক, শ্বাসনালী, ষড়যন্ত্র, এগুলো সব শ্বসন তন্ত্রের অংশ না? আবার শ্বসন তন্ত্রের আরেক নাম হলো হায়ালিন। হতে হায়ালিন, হতে হাঙর, তাহলে ব্যাং এবং হাঙরের কি পাবা তুমি? স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি পাবা। মনে থাকবে? এবার দেখো স্থিতিস্থাপক, এটাকে ইংলিশে আমরা কি বলি? ইলাস্টিক। তুমি 3 বার উচ্চারণ করো, ইলাস্টিক, 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 টিপলি দিয়ে মনে রাখা যায়। ইতে এক্সটার্নাল ইয়ার, বাংলায় বলে বহিকর্ণ বা পিনা। ইতে ইউস্টিশিয়ান টিউব, বাংলায় বলে ইউস্টিশিয়ান নালী। ইতে অ্যাপিগ্লোটিস, বাংলায় বলে অ্যাপিগ্লোটিস। পারবা না? আমার মনে হয় তোমরা পারবা। এবার শ্বেততন্তুময় আমরা পড়বো না, পড়বো হলো চুনময়, কারণ 4টার মধ্যে 3টা পড়লে একটা এমনি পারবো। আচ্ছা তুমি দেখো কতে ক্যালসিফাইড, এই ককে আমি উঠে এখানে নিয়ে আসলাম। কতে কি হবে? ক্যালসিফাইড। কতে হবে করটি। করটি মানে কি?
করোটি আমরা একটু আগে পড়ে আসলাম, করোটি মানে হলো মস্তক বা মাথা। তার মানে পরীক্ষার হলে গিয়ে তুমি যদি দেখো কোনোটা মস্তক বা মাথা কথাটা আছে অপশনে, মনে রাখবা মস্তক কথাটা আসছে করোটি থেকে। করোটি মানে হলো ক্যালসিফাইড বা চুনময়। কি মস্তক? বইতে উদাহরণ দিয়ে আছে দেখবা, হিউমারাসের মস্তক, ফিমারের মস্তক। তাহলে হিউমারাস আর ফিমারের মস্তকটা হচ্ছে কিরকম হবে? চুনময় বা ক্যালসিফাইড। পারবা না? তাহলে ক্লাসিফিকেশন ক্লিয়ার? এটা উদাহরণগুলো ক্লিয়ার না? একদম ক্লিয়ার আশা করি। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের এটা পড়া শেষ, আমরা নেক্সটে আসি। এগুলো হচ্ছে ব্যবহারিক, এগুলো থেকে যেগুলো দাগায় দেওয়া হয়েছে এটা পড়বা, আর হচ্ছে কম্পেয়ার বুক থেকে পড়বা। এবার দেখো পেশি। পেশি থেকে কি কি প্রশ্ন আসতে পারে? পেশি, পেশি থেকে আমরা জানি পেশি কয় প্রকার। আমরা জানি পেশি 3 প্রকার, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, আর একটা হচ্ছে আমরা জানি যে হৃদপেশি। এর উদাহরণগুলো ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কিভাবে এটা মনে রাখবো? এটা মনে রাখা খুবই সহজ। কিরকম ভাইয়া? দেখো, তোমাদের যদি আমি বলি যে ভাইয়া 3 প্রকার যে ঐচ্ছিক, অনৈচ্ছিক আর হৃদপেশি বললেন, এই ঐচ্ছিক, অনৈচ্ছিক আর হৃদপেশি উদাহরণগুলো কিভাবে পারবো? একটা বাচ্চারেও তুমি যদি যায় বলো যে বাবা বা ভাই, ছোট বাচ্চা, তাকে যদি তুমি বলো, কথা বলতে পারতে হবে, তবে কথা না বলতে পারলে সে আর পারবে না। যদি বলা হয় যে ভাইয়া যে তোমার এই যে হৃদপেশি এটা কোথায় পাওয়া যায়, সেও দেখতে বলতে পারবে যে এটা তুমি জানো না, হৃদপেশি পাওয়া যায় হৃদপিণ্ডে, তাই না? হৃদপিণ্ডে পাওয়া যায়, এটা সবাই জানে, তাই না? আমি দেখি তো এখনকার বাচ্চারা এত বেশি পাকনা। আমার এক ভাই বেটা আছে, ওরে ক লিখতে বললে ও এমনে লেখে, এটা হলো ক, ক লেখা শিখছে। মানে আসলে ও হৃদপিণ্ড আঁকা শিখতেছে। কেন? কারণ ওর যে তোমার হচ্ছে কিছু থাকে, যেখানের মধ্যে তোমার হচ্ছে সুন্দরভাবে এরকম কিছু চিহ্ন থাকে, একটা আছে স্টার চিহ্ন, ওই চিহ্নগুলো আগে আঁকতে পারে। তাহলে একটা বাচ্চা ইজিলি বলতে পারবে যে হৃদপিণ্ডে পাওয়া যায় হচ্ছে কি পেশি? হৃদপেশি। এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই। বাকি রইলো ঐচ্ছিক আর অনৈচ্ছিক পেশি। এবার আসো, এটা কেমনে মনে রাখবা? দেখো, তোমাদের মধ্যে কেউ কেউ আছে যে একটু বাইরে যদি একটু সূর্য উঠে, রোদ ওঠে, চোখে সানগ্লাস পরে চলে আসে। আমি অনেক স্টার দেখছি তারা রাতের বেলাও সানগ্লাস পরে যায়, কেন যায় এটা আমি জানি না। তো তুমি দেখো যে এই যে ঐচ্ছিক পেশি, এই ঐচ্ছিক পেশি আমরা মনে রাখবো কি, যে চোখে সানগ্লাস পরা বা গগস পরা, এটা ওই লোকের ঐচ্ছিক কাজ। তো অনৈচ্ছিক কাজ অবশ্যই ঐচ্ছিক কাজ। চোখে সানগ্লাস পরা তো কেউ কোনো নিয়মের মধ্যে নিয়ে আসে না, তাই না ভাইয়া? তো তুমি দেখো, আমি তাহলে বুঝলাম চোখে সানগ্লাস বা চোখে গগস পরাটা একটা তার ঐচ্ছিক কাজ। এই চোখে গগস থেকে আমরা ঐচ্ছিক পেশিগুলোর নাম মনে রাখতে পারবো। কিরকম? দেখো, চতে চোখ, গলবিল, যতে জিহ্বা। চোখ, গলবিল ও জিহ্বা কোন ধরনের পেশি? ঐচ্ছিক পেশি। আর তুমি যদি কোনো নালী অথবা থলি দেখতে পাও, নালী বা থলি থাকলে তুমি তাকে কি মনে রাখবা? নালী বা থলি থাকলে এটা কি ধরনের পেশি হবে? এটা হবে অনৈচ্ছিক পেশি। কি কি নালী হতে পারে? দেখো, পৌষ্টিক নালী, রক্তনালী, শ্বাসনালী, মূত্রথলি, জরায়ু। এখন আমরা বলবো ভাই এটা একটু জুম করে দেখান। জুম করে দেখা না দেখালে তোমাদের বইতে আছে, তুমি দেখো। তারপরেও যদি কেউ চায় তাহলে আমার কোনো আপত্তি নেই। তাহলে আমরা বললাম নালী বা থলি থাকলে আমরা কি বলবো? অবশ্যই নালী বা থলি থাকলে এটা হচ্ছে হবে ঐচ্ছিক পেশি। ঠিক আছে, আমি একটু দেখাই, যারা তোমার হচ্ছে পরবর্তীতে বলবে যে ভাইয়া জুম করে দেখান নাই, আমার ক্লাসে 16 আনায় বৃথা। ঠিক আছে, জুম করে দেখাই দিই। এই যে দেখো, পৌষ্টিক নালী, রক্তনালী, শ্বাসনালী, মূত্রথলি, থলি না, জরায়ু একটা থলি, তার মানে থলি বা নালীর মতো অংশ। ক্লিয়ার? ওকে, এটা আমরা ক্লিয়ার। তাহলে নেক্সটে আসো। আমরা এর মাঝখান থেকে খুব বেশি ইম্পর্টেন্ট কিছু নাই। পেশি টানতে পারে, ধাক্কা দিতে পারে না, এসব প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্নে আসতো, এখন কিন্তু আসবে না। উপরে ছকটা একটু ইম্পর্টেন্ট, ছকটা একটু নিজে নিজে করে পড়ে নিও। এরপরে যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে লিভার। কি আছে এখন টপিক? লিভার। তাহলে লিভার নিয়ে কি কি প্রশ্ন আসে? যেহেতু রিসেন্টলি লিভার নিয়ে বেশি প্রশ্ন আসতেছে, লিভার বা শেষের অংশ থেকে বেশি প্রশ্ন আসে, তার মানে লিভারটা আমাদের এখন পড়তে হবে। লিভার কি পড়বো আমরা এখন? পড়ার টপিকস এর নাম হলো লিভার। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো ভাইয়া, এই লিভার কথাটা তুমি তোমার জীবনে প্রথম কবে শুনছো? এই লিভার কথাটা আমি আমার জীবনে প্রথম শুনছি আমি যখন ছোটবেলায় মিনার কার্টুন দেখতাম। মিনার কার্টুনে একটা ম্যাডাম ছিল যাকে কেউ পছন্দ করতো না। কেন পছন্দ করতো না? কারণ উনি অন্যর খেলনা নিজে নিয়ে আলমারির মধ্যে রেখে দিত। অন্যের খেলনা নিয়ে আলমারির মধ্যে রেখে দিত। যেমন একদিন রাজু একটা খেলনা আনলো, এই খেলনাটা তোমার হচ্ছে আলমারির মধ্যে রেখে দিল। এই আলমারির মধ্যে রাখতে গিয়ে খুলতে গিয়ে দেখলো যে তার উপরে ভেঙে তার মাথার উপর পড়ছে। তাহলে আমরা বুঝলাম যে এই যে তখন মিনা যে যন্ত্র আবিষ্কার করেছিল তার নাম ছিল হচ্ছে লিভার। আমি জীবনে প্রথম ওইখানে লিভার কথাটা শুনছি।
এর আগে আমি ভাবতাম লিভার মানে হচ্ছে যকৃৎ। তাহলে লিভার হচ্ছে এমন একটা যান্ত্রিক প্রক্রিয়া যার মাধ্যমে অল্প বল প্রয়োগ করে বেশি ফল পাওয়া যায়। এবার আসি যে লিভারের কি কি অংশ রয়েছে। লিভারের প্রধান অংশ হচ্ছে 4টি। কি কি আমি বলে দেই। এটা যদি ধরো একটা লিভার রাখলাম, এটা যদি একটা লিভার হয়, তাহলে লিভারের এই যে মাঝখানে যে অংশটা আছে, এই অংশটার নাম হলো বাহু। কি নাম? বাহু। এই অংশটার নাম হলো পিতে পিভট, তাহলে পিভট। এই পাশে একজন বসলাম, এটার নাম হলো তুমি ধরো প্রচেষ্টা, এর নাম কি? প্রচেষ্টা। আর এই পাশে যে আসে আরেকজন বসি আমরা, এটাকে আমরা কি বলি? ভার। এরকম একটা যন্ত্র কিন্তু তুমি ছোটবেলায় খেলছো, এটার নাম কি? এটার নাম হলো, অনেকে বলে ঢেকি বা সিস, তাই না? এরকম খেলা খেলছো না? এর কয়টা অংশ আছে? 4টা অংশ। কি 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 4টা অংশ ভাইয়া? যদি তোমরা মনে থাকে তো ভালো কথা, আর যদি কারো ভাইয়া বলে এই 4টা অংশ আমার মনে থাকে না, তাহলে তুমি লিখে রাখতে পারো প্রভার বাপ। এই প্রভার বাপ দিয়ে কি হবে? প্রতে প্রচেষ্টা, ভারে ভার হবে, বাপের বাতে বাহু হবে, পিতে হবে কি? পিভট। তাহলে 4টি অংশ প্রভার বাপ দিয়ে মনে রাখা যায়। প্রচেষ্টা, ভার, বাহু, পিভট। আমি তোমাকে একে একে দেখাই দিলাম। এই যে একটা দেখো। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এখান থেকে প্রশ্ন কি আসবে? প্রশ্ন আসবে, আমরা জানি লিভার কয় শ্রেণীর হয়? লিভার হয় হচ্ছে 3 শ্রেণীর। কি কি ভাইয়া? লিভার হয় 3 শ্রেণীর। প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, আর একটা দেখো তৃতীয় শ্রেণীর লিভার। এখান থেকে কি প্রশ্ন আসবে? তুমি দেখবা কিছু উদাহরণ দিয়ে আছে। উদাহরণ উদাহরণ দিয়ে আছে যে এই যে এখানে মাথা এবং কাঁধের মধ্যে যে সন্ধি, এটা কোন শ্রেণীর লিভার? তারপরে তোমাকে বলবে পায়ের আঙুলের উপর দাঁড়াইলে কোন শ্রেণীর লিভার। এগুলো তুমি ভুলে যাবে না পরীক্ষা হলে গেলে। এই জন্য আমরা এগুলো মনে রাখবো একত্রে। তুমি দেখো, তাহলে আমরা এক সেট প্রশ্ন পড়বো মানব দেহের উদাহরণ, আর এক সেট প্রশ্ন পড়বো দেখবা কাঁচি, ঠেলা গাড়ি, এগুলো মানব দেহে পাওয়া যায়? এগুলো কিন্তু মানব দেহে পাওয়া যায় না, এগুলো কি বাস্তব উদাহরণ। আর এক শ্রেণীর উদাহরণ হচ্ছে মাঝ হেঁকে থাকে। অনেকে বুঝতেছে না যে ভাই মাঝ হেঁকে থাকে। মাঝ হেঁকে থাকে এটা না বোঝার কিছু নাই। দেখো, আমরা এটা যদি একটা লিভার হয়, তাহলে আমরা বলতে পারি লিভারের বাহুর কি কোনো অবস্থান তুমি চেঞ্জ করতে পারো? বাহুর অবস্থান চেঞ্জ হবে না, বাকি 3 জনের অবস্থান চেঞ্জ করতে পারবো। অর্থাৎ পিভট, ভার আর প্রচেষ্টা, এই 3 জনের অবস্থান তুমি চেঞ্জ করতে পারবা। মজার ব্যাপার হচ্ছে প্রতি শ্রেণীর লিভারেরই এদের অবস্থানটা পরিবর্তন হয়। এবং আমাদের সুবিধার ব্যাপার হচ্ছে, আমরা যদি মনে রাখি ওই শ্রেণীর লিভারের মাঝে কে থাকে, তাহলে দুই পাশে কে থাকবে, তাহলে তুমি সহজে মনে রাখতে পারবা না, ইজিলি মনে রাখতে পারবা। আমি তোমাকে একটু ছোটবেলার কথা মনে করে দিই। তোমরা যে অনেকে লিখতেছো ঢেকি ঠেকি, হ্যাঁ, ছোটবেলায় তোমরা এই ধরনের একটা খেলা খেলতো না, ঢেকি বা সিসো বলে। এই ঢেকিতে তুমি দেখতে এই পাশে একজন বসতে হইতো, এই পাশে একজন বসতে হইতো, তাই না? একজন উপরে একজন নিচে, এটা না খেলার নিয়ম ছিল। তো তুমি দেখো সেক্ষেত্রে এই যে যে ঢেকি বা আমরা যেটাকে বলি লিভার, এটাকে আমরা সিসো বা ঢেকি বলতাম, এটা কিন্তু খেলার জন্য 2 জন মানুষ লাগে, তাই না? একজন কিন্তু খেলা যায় না। এখন হইতে পারে তোমরা বলতে পারো ভাইয়া আমি তো দেখছি যে ভোডাফোনের একটা অ্যাডভার্টাইজ আছে, ওই অ্যাডভার্টাইজের মধ্যে কিন্তু লেখা আছে যে যে এই ভ্যালেন্টাইন্স ডেতেও যারা সিঙ্গেল তাদের করণীয়, করণীয় হলো দেখা একটা সুন্দর কার্টুন আছে, এই কার্টুনটা হচ্ছে এখান থেকে তোমার হচ্ছে সুন্দরভাবে হলো ই করে, দৌড়াদৌড়ি লাফালাফি করে, আবার দৌড় দিয়ে এসে এই পাশে আবার লাফ দেয়, মানে একাই খেলতেছে। বাট ন্যাচারালি একা খেলা যায় না। এখন ধরো তুমি তোমার এক বন্ধুর সাথে, ধরো তোমার বন্ধুরা কেউ নাই, গ্রীষ্মের ছুটি দিছে, কেউ বাপের বাড়ি চলে গেছে, কেউ শ্বশুর বাড়ি চলে গেছে, তুমি একা আছো। হঠাৎ করে তোমার এটা খেলতে মনে হচ্ছে, তোমার কাছে মনে হলো কয়েকদিন আগে তোমার একটা ছোট ভাই হয়েছে, মা বলছে আজ থেকে ওই তোর খেলার সাথী। তুমি তোমার ছোট ভাইরে নিয়ে আসছো, আয়না এই পাশে বসাই দিছো, সে হলো প্রচেষ্টা, আর তুমি হলো ভার। তুমি বসছো এই পাশে, খেলতেছো খেলতেছো, কি হইতে পারে ক্ষতিটা তুমি বলে দিই। দেখো, খেলতেছো খেলতেছো হঠাৎ করে দেখলা এই পাশ থেকে কি যেন একটা বস্তু 11.2 কিলোমিটার বেগে পৃথিবী থেকে চলে গেল। একটা শব্দ হলো, বিকট আওয়াজ, এরপর আর কিছু দেখতেছো না। হইতে পারে না? এটা আমি কেন বললাম যে চেষ্টা করবা কাছাকাছি ওজনের কাউকে বসানোর, তা নাহলে এমন হইতে পারে কিন্তু তুমি তোমার ছোট ভাইকে বসাইলা, এই পাশ থেকে মনে করো যে একটা 11.2 কিলোমিটার বেগে একটা, হঠাৎ করে তুমি নিচে হয়েছো, ওই পাশ থেকে ছোট ভাই 11.2 কিলোমিটার বেগে নাই, চলে গেছে, এরকম হইতে পারে। তাহলে এটা হচ্ছে লিভারের ব্যাড সাইডও বলতে পারো। এই সকল শিশু কিন্তু পরে খুঁজে পাওয়া যায় না। আর এরকম ঘটনা ঘটে, তার প্রমাণ হলো দেখবা প্রায়ই, দেখবা হচ্ছে যে প্রায়ই তোমরা দেখবা যে হচ্ছে তোমাদের ওই শিশু হারানোর বিজ্ঞপ্তি পেপার পত্রিকা দেওয়া হয়, তাই না? আচ্ছা, তাহলে এবার আমাদের মেন কথা আসি, আমরা পড়া কিভাবে মনে রাখবো। দেখো তুমি, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, তাহলে মনে হয় তোমাদের বুঝতে এখন সহজ হবে। কালার চেঞ্জ করলাম, দেখো। তাহলে আমরা বললাম যে আমাদের 3 সেট প্রশ্ন, 3 সেট প্রশ্ন মানে কয়টা প্রশ্ন? 9টা প্রশ্ন মনে রাখতে হবে। তোমার কাছে কি মনে হয় অনেক বেশি কঠিন? না, আমার কাছে তুমি যদি বলো যে ভাইয়া অনেক বেশি কঠিন না, আমি বলবো যে হচ্ছে যে ভাইয়া, আমার কাছে যদি বলো, আমি বলবো পৃথিবীতে পড়াশোনা আপনার কাছে সবচেয়ে বেশি কঠিন কি মনে হয়? আমি তোমাকে বলবো
পৃথিবীতে আমার কাছে সবচেয়ে বেশি মনে হয় কঠিন পড়ালেখা না, তার চেয়ে বেশি কঠিন মনে হয় যে একটা মানুষের মন পাওয়া, এটা কিন্তু অনেক কঠিন। এখন তোমরা যা ভাবতেছো আসলে আমি তা বলতেছি না। চিন্তা করে দেখো, তুমি তোমার বাবা মার মন পাওয়াটাই কত বেশি কঠিন। চিন্তা করে দেখো, বাবা মা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি আপন। ছোটবেলা থেকে এই পর্যন্ত বাবা মার জন্য তুমি কি না করছো, ভাই বলতে পারো আমি কি করছি? তুমি ছোটবেলা থেকে ক্লাস 5-এ তোমার বাবা একটা A+ বা বৃত্তি চাইছে, তুমি দিছো। 8-এ চাইছে, দিছো। SSC তে চাইছে, দিছো। HSC তে চাইছে, তুমি তাও দিলা। কিন্তু তার 3 মাস পরে যদি কোনো কারণে তুমি চান্স না পাও মেডিকেল ভর্তি পরীক্ষায়, দেখবা এই বাবা মাই সেকেন্ড টাইমের বড় ভাই আপুদের কাছে শুনে দেখো, এই বাবা মাই তোমাকে বলবে ও তো ছোটবেলা থেকেই ফাঁকিবাজ। তার মানে কথা সত্য। তার মানে মানুষের মন পাওয়া আসলে অনেক কঠিন। এই কথাটা আমরা আফসোস না করে জাস্ট আমরা লিখে ফেলি, দেখো তাহলে আমাদের পড়া হয়ে যাবে। আমরা বললাম মানব মন পাওয়া, মানব মন পাওয়া বড়ই কঠিন। অনেক দুঃখ নিয়ে আমি কথাটা লিখে ফেললাম, মানব মন পাওয়া বড়ই কঠিন। এটা দিয়ে দেখো আমাদের 6টা প্রশ্নের অ্যান্সার শেষ। কিরকম ভাইয়া 6টা প্রশ্নের অ্যান্সার শেষ? খেয়াল করে দেখো। প্রথমে আসি মানব দেহের উদাহরণ। মানব দেহের উদাহরণের মধ্যে কি আছে? মানব দেহের উদাহরণের মধ্যে দেখবা মতে হবে হচ্ছে মাথা। তার মানে মাথা ও কাঁধের মধ্যে যে সন্ধি থাকবে, এটা কোন শ্রেণীর লিভার? এটা হবে প্রথম শ্রেণীর লিভার। এই যে উপর দিকে তাকাও, ম উপরে আছে কি প্রথম শ্রেণী, তারপরে মাথা এবং কাঁধের মধ্যে সন্ধি কোন শ্রেণীর লিভার? প্রথম শ্রেণীর লিভার। এবার পা, পায়ের আঙ্গুলের উপর দাঁড়াইলে যে শ্রেণীর লিভার তৈরি হয়, এটা কোন শ্রেণীর লিভার? এটা হলো দ্বিতীয় শ্রেণীর লিভার। বতে বাহু, বাহুর ভাঁজ কোন শ্রেণীর লিভার? তৃতীয় শ্রেণীর লিভার। তার মানে বাহুবলীর প্রভাস কোন শ্রেণীর লিভার? আসবে না পরীক্ষায়, তৃতীয় শ্রেণীর লিভার। মনে থাকবে? তাহলে বাহুর ভাঁজ কোন শ্রেণীর লিভার? তৃতীয় শ্রেণীর লিভার। পারবো? এবার আসো, বাস্তবতা অনেক বেশি কঠিন, তার মানে এটা কঠিন দিয়ে মনে রাখবো। কতে কাচি কোন শ্রেণীর লিভার? প্রথম শ্রেণীর লিভার। খতে ঠেলা গাড়ি কোন শ্রেণীর লিভার? দ্বিতীয় শ্রেণীর লিভার। নতে নখ কাটা যন্ত্র কোন শ্রেণীর লিভার? তৃতীয় শ্রেণীর লিভার। পারবা না? আমার মনে হয় তুমি পারবা। পারা যাবে কিনা বলো? তুমি জাস্ট একটা কথা মনে রাখবা যে মানব মন পাওয়া বড়ই কঠিন, এই কথা তুমি মনে রাখো। তুমি দেখো 6টা প্রশ্ন শেষ। এবার দেখো মাঝে মাঝে যে আমরা কিভাবে মনে রাখবো, দেখো সন্তান হিসেবে আমরা যতটাই অকৃতজ্ঞ হই না কেন, বাপ মার চেয়ে আসলে আমাদের কেউ বেশি ভালোবাসে না। সন্তান হিসেবে আমরা যতটাই অকৃতজ্ঞ হই না কেন, মাঝে মাঝে আমার বা সবারই দেখবা মাঝে মাঝে আমাদের মনে হয় আমাদের এই পর্যন্ত আসার পিছনে আমাদের বাবা মার ভূমিকা অপরিসীম। মনে হয় না? কখন বেশি মনে হয় খেয়াল করে দেখো, যখন দেখবা তুমি কোনো ওয়াজ শুনে আসছো ছেলেরা অনেক সময়, অথবা তুমি মনে করো যে অরিজিৎ সিং এর মা নিয়ে কোনো গান শুনছো, বা তুমি ধরো তুমি ওইখানে মা নিয়ে কোনো মুভি দেখলা, এই দেখার পরে তোমার কাছে মনে হবে যে আমি তো আসলে ভুল করতেছি। তুমি ওই দিন দেখবা অনেক পোলাপান আছে বাপ মার মা পা ধরে মাপ চায়, পরের দিন থেকে আবার যা করার তাই করে। আসলে এরকম কিছু পোলাপান। তাহলে এদেরকে, অর্থাৎ আমারও আসলে সবসময় মনে হয় না, আমার মাঝে মাঝে মনে হয়, মাঝে মাঝে কি মনে হয়, আমার এই পর্যন্ত আসার পিছনে আমার পিতার ভারী প্রচেষ্টা ছিল। যদি আমার পিতার ভারী প্রচেষ্টা না থাকতো তাহলে আমি আসতে পারতাম না। এটা আমার সবসময় মনে হয় না, আমার মাঝে মাঝে মনে হয়। তাই আমরা মাঝে মাঝে কি আছে এটা মনে রাখার জন্য। এখন বলতে পারেন ভাই যে আপনার সব জায়গায় দেখি 2 ধরনের মানুষ আছে। বলে ভাই আপনার মায়ের কোনো ভূমিকা ছিল না? আমার মায়ের ভূমিকা আমার বাবার চেয়েও বেশি, কিন্তু মায়ের ভারী প্রচেষ্টা যদি দিতাম তাহলে আমার ছন্দে মিলতো না, এই কারণে দিতে পারিনি। আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু তুমি দেখো যে আমরা মনে রাখবো মাঝে কি কি আছে এটা মনে রাখার জন্য, পিতার ভারী প্রচেষ্টা, না হলে আসতে পারতাম না। মাঝে মাঝে আমার মনে হয়, খেয়াল করে দেখো, পিতার পিতে পিভট, মানে প্রথম শ্রেণীর লিভারের মাঝে থাকবে পিভট, দুই পাশে থাকবে তাহলে কে? ভার, প্রচেষ্টা। দ্বিতীয় শ্রেণীর লিভারের মাঝে থাকবে ভার, দুই পাশে কে থাকবে? পিভট, প্রচেষ্টা। তৃতীয় শ্রেণীর লিভারের মাঝে থাকবে প্রচেষ্টা, দুই পাশে কে থাকবে? দুই পাশে থাকবে পিভট আর হচ্ছে ভার। পারবো কি পারবো না? ঠিক আছে, পারা যাবে না ভাইয়া? ইনশাল্লাহ পারবো আমরা। তাহলে আমরা বুঝলাম 3 সেট প্রশ্ন পড়া শেষ। আর একটা জিনিস মনে রাখতে হবে, তাহলে লিভার পড়া শেষ। সেটা কি? মটো। মটো কি? মেডিকো যেমন একটা মটো আছে না, মূল বৈভিত্তিক পড়াশোনা, বা আমাদের আগে একটা মটো ছিল স্বপ্ন পূরণে আন্তরিক প্রচেষ্টা, এটা আমাদের মটো। একইভাবে প্রথম শ্রেণীর লিভার তোমাকে বলবে অল্প বলে বেশি ফল পেতে চান, আমাকে ব্যবহার করুন। দ্বিতীয় শ্রেণীর লিভার তোমাকে বলবে সামান্য চেষ্টায় বেশি ওজন উঠাইতে চান, আমাকে ব্যবহার করুন। তৃতীয় শ্রেণীর লিভার তোমাকে বলবে দ্রুত গতি সঞ্চালনের জন্য আমার ব্যবহার অপরিহার্য। এই কথাগুলো আমার কথা না, এই কথাগুলো কার কথা? এই কথাগুলো হচ্ছে আমাদের বইয়ের কথা। চলো আমি তোমাকে দেখাই দেই, নাহলে তোমরা অনেকে মাইন্ড করবা ভাইয়া এগুলো কি বলতেছেন। দেখো প্রথম শ্রেণীর লিভারের শেষে দেখো
একদম লাস্ট লাইন তোমাদের বইতে বড় করে লেখা আছে, অল্প বলে বেশি ফল পেতে চান আমাকে ব্যবহার করুন। দ্বিতীয় শ্রেণীলিভারের শেষে লেখা আছে, সামান্য চেষ্টায় বেশি ওজন উঠাতে চান আমাকে ব্যবহার করুন। তৃতীয় শ্রেণীলিভার তোমাকে বলবে, দ্রুত গতি সঞ্চালন করতে চান আমাকে ব্যবহার করুন। ইউজ মি, মানে এই মানে কি বলে, লিভার ব্যবহার করো। অল্প বলে বেশি ফল, সামান্য চেষ্টা বেশি ওজন, দ্রুত গতির সঞ্চালন ভর্তি পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর ওইখানে 3 তারিখে 9টা প্রশ্ন পড়াইলাম, এই 9টা আর এই একটা সেট প্রশ্ন, 4 সেট প্রশ্ন। যদি তুমি পারো এর বাইরে প্রশ্ন আসবে না, এর বাইরে প্রশ্ন আসলে আমরা দেব না, ঠিক আছে? তাহলে আমাদের এখানে পড়া শেষ। এর পরের টপিকটা আমরা একটু দেখে নেই। নেক্সট টপিক হচ্ছে হাঁটুর সঞ্চালনে অস্থি ও পেশির সমন্বয়। এটা থেকে আমরা কি পড়বো দেখো, এই যে আমি টপিকটা দেখাই দিই, নাহলে অনেকে বলবে ভাই একটু জুম করে দেখান। এই দেখো, হাঁটু সঞ্চালনের অস্থি এবং পেশির সমন্বয়। ক্লিয়ার? চলো আমরা পড়ি, কি পড়বো। হাঁটু সঞ্চালনে অস্থি এবং পেশির সমন্বয় যদি আমাকে বলো, তাহলে আমি তোমাকে বলবো এখানে 2 ধরনের পেশি আছে, যার উদাহরণগুলো ভর্তি পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। কিভাবে মনে রাখবো? 2 ধরনের পেশির মধ্যে এক ধরনের পেশি আছে আমরা বলি বক্রীকরণ পেশি। কি পেশি বলবো আমরা? বক্রীকরণ পেশি। খেয়াল করে দেখো, বক্রীকরণ পেশি, ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে বক্রীকরণ পেশি কোনটি। তাহলে আমরা বললাম এক ধরনের পেশি আছে বক্রীকরণ পেশি। আচ্ছা আমাকে বলো তো ভাইয়া, বক্রী মানে কি? তুমি কিন্তু এর মধ্যেই প্রশ্নের অ্যান্সার লুকায়িত আছে। বক্রী মানে কি? আচ্ছা মুসলিমা বলছে ভাই ক্লাস আর কত সময় হবে? ভাই ক্লাস আর বেশি সময় হবে না, ক্লাস আর সর্বোচ্চ তোমার 10 মিনিট, 10 মিনিটস। তোমরা এত অস্থির হয়ে থাকো, আমি বুঝি না। কেউ কেউ যদি, আমার কথা হচ্ছে যে তোমরা এরকম ভাবে চিন্তা করো কেন? অন্যরা পড়তেছে পড়ুক, তোমার যদি কোনো পার্সোনাল কাজ থাকে সেটা আমাকে জানাবার দরকার কি? এখন তুমি যদি আমাকে এখানে জানাই যাও যে ভাই আমি এটা করতে যাব, হ্যাঁ, তাহলে এটা দরকার নেই। একমাত্র মাগরিবের নামাজ বাদে সব নামাজের টাইম তো বেশি সময় থাকে, তো তুমি 10 মিনিট এক্সট্রা ক্লাস করলে তো খুব একটা ক্ষতি হবে না, এটা একটা বিষয়। তো সেক্ষেত্রে আমি এটা মনে করি যে খালি খালি তোমরা অহেতুক নিজেদেরকে জাহির করার চেষ্টা করো। তো যাই হোক, আমার কথা হচ্ছে বক্রী। বক্রী মানে কি বলো ভাইয়া? তোমরা এটা চলে গেলে পরবর্তীতে এখান থেকে তুমি আবার এসে কভার করে দেখতে পারো, এটা তোমার ইচ্ছা। বকরি মানে হচ্ছে বাঁকানো, কিন্তু না, বকরি আসল মানে হলো ছাগল। আসল মানে কি? ছাগল। এই যে আমি একটু বললাম বকরি মানে কি? ছাগল। ছাগল ইংলিশে কি বলে? জিতে গোট। দেখো জিতে কি হবে? গোট। গোট মানে কি? ছাগল। এবার দেখো, এটা ইংরেজি কোন অক্ষর দিয়ে শুরু হয়? জি দিয়ে। এর পরবর্তী ইংরেজি বর্ণমালার নাম কি? এইচ। এটা দিয়ে তুমি বক্রীকরণ পেশি পারবা। দেখো বকরি মানে ছাগল, জি দিয়ে শুরু, জির পরবর্তী এইচ, এটা তুমি পারতেছো কিরকম? বকরি। এই বকরি মানে হলো, তাহলে জিতে গ্যাস্ট্রোক্টেমিয়াস, এসে হ্যামিস্টিং। বক্রীকরণ পেশি কি দিয়ে ভাইয়া? গ্যাস্ট্রোক্টেমিয়াস এবং হ্যামিস্টিং। মনে রাখবা যে হ্যামিস্টিং আসলে একটা মানুষের নাম এবং এটা কোনো পেশির নাম না। ওই বিজ্ঞানী 3টা পেশি আবিষ্কার করেছিল, যে পেশি 3টার নাম হলো কিন্তু হ্যামিস্টিং। এটা আমরা কি দিয়ে মনে রাখবো? এটা আমরা বস দিয়ে মনে রাখতে পারি, কারণ হ্যামিস্টিং কোন টাইপের লোক ছিল? বস টাইপের লোক ছিল, তাই তো সে আবিষ্কার করতে পারছে। এবার দেখো বতে কি হবে? বতে বাইসেপস ফিমোরিস, শতে 2টা হবে সেমি টেন্ডিনোসাস, সেমি মেমব্রেনোসাস। পারবাটা ভাইয়া? তাহলে আমরা পড়লাম বকরি মানে ছাগল, ছাগল জি দিয়ে শুরু হয়, ইংলিশে গড দিয়ে, জি পরবর্তী অক্ষর এইচ, জি এইচ দিয়ে মনে রাখা যায়। এইসে হ্যামিস্টিং, এটা একটা মানুষের নাম, এটা 3টা পেশি নিয়ে গঠিত। উনি কোন টাইপের লোক ছিল? বস টাইপের। এবার আসি এক কথায় প্রকাশ বাংলা। বলতো, যে বা যাহারা, যে বা যাহারা প্রসারণ ঘটায়, এক কথায় তাকে আমরা কি বলি? যে বা যাহারা প্রসারণ ঘটায় তাদেরকে আমরা এক কথায় বলি প্রসারক। কি বলি? প্রসারক। দেখো এর নামও কিন্তু, যে প্রসারণ ঘটায় তার নাম কি? ক দিয়ে শুরু। কতে কি হবে? কর্ডিসেপস ফিমোরিস। এই কর্ডিসেপস ফিমোরিস আসলে 4টা পেশি নিয়ে গঠিত। কয়টা পেশি? 4টা। কেন 4টা? কর্ডি কথাটা আসছে কোয়ার্টার থেকে, কোয়ার্টারাইজ মানে কি? 4 ভাগের 1 ভাগ। তুমি দেখো তাহলে 4টা পেশি। 4টা পেশি আমরা কি দিয়ে মনে রাখবো? আমরা মনে রাখবো একটা কথা দিয়ে, দেখো আমরা মনে রাখবো রক্তের বেমিল। রক্তের কি দিয়ে? বেমিল। দেখো রক্তের বেমিল দিয়ে 4টা পেশি মনে রাখা যায়। বেমিল, মিল কি আমি এভাবে লিখতে পারি না? মিল দেখো, তোমরা যারা ল্যাপটপে টাইপ করো তারা কিভাবে টাইপ করো? প্রথমে ময়ের উপর চাপ দাও, তারপর রস্যির উপর চাপ দাও, তারপর লয়ের উপর চাপ দাও। আমি এই কথাটাই লিখছি, বেমিল। রক্তের বেমিল, এটা হলো মিল, ঠিক আছে? রক্তের বেমিল। দেখো এটা কিভাবে পারবো? রক্ত রতে হবে হচ্ছে রেকটাস, যেহেতু ফিমারকে ঘিরে থাকে তাই এটার নাম হয়ে যায় রেকটাস ফিমোরিস। আর বতে হবে হচ্ছে ভ্যাস্টাস। বতে কি হবে? ভ্যাস্টাস। এই ভ্যাস্টাসের অবস্থান অনুযায়ী এটা 3টা নাম আছে। কিরকম ভাইয়া? একটা হলো যেটা মাঝের দিকে থাকে তার নাম ভ্যাস্টাস মিডিয়ালিস, যে একদম পাশের দিকে থাকবে তার নাম ভ্যাস্টাস ল্যাটারালিস, আর এই দুইজনের মাঝখানে যে থাকবে তাদের নাম ভ্যাস্টাস ইন্টারমিডিয়াস। পারবা না? তাহলে এখানে হইলো তোমার 3 জন, এখানে হইলো 1 জন, মোট কয়জন হইলো? 4 জন। পারবা? পারবা।
তাহলে আমরা বললাম বক্রীকরণ পেশি, বক্রী থেকে আসছে, জিএস দিয়ে পড়বো। আর এক কথায় প্রকাশ, যে বা যাহারা প্রসারণ ঘটায় নাম প্রসারক। ক দিয়ে শুরু, কতে কর্ডিসেস ফিমোরিস, এটা 4টা ভাগ আছে। রক্তের বেমিল দিয়ে মনে রাখবো, রক্ততে রেকটাস ফিমোরিস, বেমিলে কি হবে ভ্যাস্টাস মিডিয়ালিস, ভ্যাস্টাস ল্যাটারালিস, ল্যাটারাল মানে পাশে, ভ্যাস্টাস ইন্টারমিডিয়াস মানে দুইজনের মাঝখানে। ইংরেজি শব্দগুলো তুমি যদি ভাগ ভাগ করে পড়ো তোমার মনে পড়তে কোনো কষ্ট হবে না। তাহলে আমাদের এটা থেকে পড়া শেষ। লাস্ট একটা টপিক পড়ানো হইলে আজকে পড়ানো শেষ। তোমাদের যে অনেকের যে এত কষ্ট আমি দেখে আর সহ্য করতে পারতেছি না, যে ভাইয়া আমাদের কখন ছুটি হবে, একে তো টাইম হয় নাই, মাত্র টাইম শেষ হইলো, তারপরে আবার তোমাদের এত কষ্ট, আমি বুঝি না তোমরা আসলে কি চাও। এই যে আমি যে একটা এক্সট্রা ধরো কষ্ট করে পড়াইতেছি, এখন এতে কি তোমার কি মনে হয় আমার লাভ আছে অনেক? মানে আমি আধা ঘন্টা কম পড়াইলে আমার লস? আমার না, এটা আমার মনে হয় আমার তুলনায় তোমার লস বেশি। আচ্ছা, আমরা পরবর্তী টপিকসে যেটা যাব, চলো পরবর্তী টপিকসটাকে দেখাই দিই, তারপরে এখানে আসি। পরবর্তী টপিকসে কি আছে তারপরে আমরা গল্প করে শেষ করে দেব, এবং এর মাঝখানে আমাদের এই যে পরবর্তী টপিকস হচ্ছে অস্থি ভঙ্গ, হাড় ভাঙা। এখান থেকে ভর্তি পরীক্ষা রিসেন্টলি প্রশ্ন আসে, তুমি আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো, আমার মনে হয় না তোমাকে আজ কেউ ঠেকাইতে পারবে এখান থেকে প্রশ্ন করে। লাস্ট টপিকস, হাড় ভাঙা কিভাবে পারবো, খুবই গুরুত্বপূর্ণ এবং রিসেন্টলি প্রশ্ন আসতেছে, তার মানে অবশ্যই এবং অবশ্যই পারতে হবে, এবং আমরা পারবো। কিভাবে পারবো দেখাই, মনোযোগ দাও, 5 মিনিটস টাইম নেব, এরপরে তুমি তোমার মতো আমি আমার মতো, ঠিক আছে? বাট 5 মিনিট খুবই খুবই মনোযোগ দিয়ে পড়তে হবে। খেয়াল করো, হাড় ভাঙা। হাড় ভাঙা আমাদের এখানে 3 রকমের হইতে পারে। কয় রকম? 3 শ্রেণীতে ভাগ করা যায়, সাধারণ, যৌগিক, জটিল। প্রথমে আসি সাধারণ হাড় ভাঙা। মনে রাখার চেষ্টা করো, ধরো আমরা তামিল মুভি দেখি না, তামিল মুভিতে দেখা যায় একটা ঘুষি মারলে 3-4টা দেয়াল ভেঙে চলে যায়। এতে উৎসাহিত হয়ে তোমরা যদি কেউ তোমাদের দেয়ালে ঘুষি মারো, দেখবা তোমার দেয়ালের রং ওঠে নাই, কিন্তু তোমার হাত এইরকম বেঁকে গেছে। এটা একটা সাধারণ ঘটনা, এটা একটা সিম্পল ঘটনা। এরপরে তুমি ডাক্তারের কাছে গেলে, ডাক্তার তোমাকে একটা এক্সরে করলো, এক্সরে করে বললো যে আপনার হাড় তো ভেঙে গেছে। যেহেতু ডাক্তার তোমার যে এক্সরে দেখে বললো যে আপনার তো হাড় ভেঙে গেছে, তার মানে এটা তুমি বললে যে কি ব্যাপার হাড় ভেঙে গেছে, দেখো তুমি কিন্তু দুশ্চিন্তা করতেছো না। কেন দুশ্চিন্তা করতেছো না? কারণ তুমি জানো এইটা সাধারণ হাড় ভাঙা, আর সাধারণ হাড় ভাঙা 8 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায়। কয় সপ্তাহ লাগবে তোমার? 8 সপ্তাহ। এটা কিন্তু বইয়ের প্রশ্ন, বইয়ের। 8 সপ্তাহের মধ্যে সাধারণ হাড় ভাঙা ভালো হয়ে যায়, এই জন্য তুমি এত চিন্তা করতেছো না। এখন তুমি আমাকে বুদ্ধি করে বলো তো, তুমি কি বাইরে থেকে দেখতে পারছো না, নাকি ডাক্তার এক্সরে করে তোমাকে বলছে? অবশ্যই ডাক্তার তোমাকে এক্সরে করে বলছে যে আপনার হাড় ভাঙা গেছে, বাইরে থেকে তুমি দেখো নাই। তার মানে এটাকে তুমি বদ্ধ হাড় ভাঙা বলবা না উন্মুক্ত হাড় ভাঙা বলবা? এটা অবশ্যই বদ্ধ, কারণ তুমি দেখো নাই। তাহলে সাধারণ হাড় ভাঙার আর এক নাম আমরা বলতে পারি বদ্ধ হাড় ভাঙা, রাইট? এবার আসি আমরা একটু যৌগিক চিন্তা করব, কম্পাউন্ড। কি চিন্তা করব? বিকাল 5 ঘটিকার সময় একটা ছেলে একটা বল হাতে নিয়ে মাঠে গেল, ফুটবল হাতে নিয়ে মাঠে গেল। বিকাল 7 ঘটিকার সময় ওই ছেলে পা হাতে নিয়ে ঘরে ফিরলো। হয় না এরকম? হয়, কিন্তু যারা ফুটবল, এখন তো খেলা অনেক কমে গেছে, আগে আমরা ফুটবল খেলা দেখতাম, ভালো ছেলে যাইতো, আসতো, পা হাতে নিয়ে ঘরে ফিরতো, হইতো না? বল হাতে নিয়ে ছেলে ঘরে 5টার সময় গেছে, পা হাতে নিয়ে ঘরে ফিরছে। যেহেতু পা হাতে নিয়ে ঘরে ফিরছে, এটা তো আর এখন সাধারণ ঘটনা নাই, এটা আমরা কনফার্ম। পা হাতে নিয়ে ঘরে ফেরার পরে তার ব্লিডিং হচ্ছে, তার হাড় ভাঙাটা তুমি দেখতে পারতেছো। তাহলে এটা কোন ধরনের হাড় ভাঙা? এটা কি মানে সাধারণ হাড় ভাঙা না যৌগিক হাড় ভাঙা? এটা যৌগিক হাড় ভাঙা। তাহলে তুমি দেখতে পারতেছো, তার মানে এটা বদ্ধ হাড় ভাঙা হবে না উন্মুক্ত হাড় ভাঙা হবে? অবশ্যই উন্মুক্ত হাড় ভাঙা হবে। যৌগিক হাড় ভাঙার অপর নাম তাহলে আমরা কি বলতে পারি? উন্মুক্ত হাড় ভাঙা, রাইট? এবার লাস্ট, জটিল হাড় ভাঙা। আচ্ছা, তার আগে আমাকে একটা জিনিস কনফার্ম করো তো, একটা জায়গা ওপেন আছে, সেখানে ভাইরাস ব্যাকটেরিয়া কি সহজে আক্রমণ করতে পারবে না? তাহলে কোন হাড় ভাঙায় বেশি ইনফেকশন চান্স আসে? বা আমার প্রশ্নটা এইভাবে হবে, জীবাণু দ্বারা সংক্রমণের সম্ভাবনা কোন ধরনের হাড় ভাঙায় বেশি? আমরা কি বলবো? যৌগিক হাড় ভাঙায় জীবাণু দ্বারা সম্ভাবনা বেশি। এবার আমরা চলে যাব জটিল। দেখো, পৃথিবীতে আল্লাহ তাআলা যতগুলো সম্পর্ক দিছে পৃথিবীর মধ্যে আর কি, বাবা মা থেকে শুরু করে সবকিছু যতগুলো সম্পর্ক দিছে, তার মধ্যে সবচেয়ে বেশি জটিল সম্পর্ক কোনটা ভাইয়া? সবচেয়ে বেশি জটিল সম্পর্ক, সবচেয়ে বেশি জটিল সম্পর্ক আমরা বলতে পারি যে আমাদের যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্ক আছে, এটা দেখবা সবচেয়ে বেশি জটিল, মানে দুনিয়ার ভেজাইলা। দেখবা এর মধ্যে কিছু বয়ফ্রেন্ড থাকে যারা একটু শর্ট টেম্পার হয়। শর্ট টেম্পার মানে কি? মানে হলো অল্পতেই রেগে যায়। আমরা বলি যে যার রাগ বেশি তার মনও ভালো, এদের আবার মনও ভালো থাকে। কিন্তু এরকম একটা ছেলে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে,
কথা বলতে বলতে এক সময় কোনো একটা কারণে, গতকালকে ফেসবুকে কোনো একটা পোস্টের কারণে সে রেগে গিয়ে ঠাস করে একটা থাপ্পড় মারছে। থাপ্পড় মারার কাছে মনে হয়েছে, ওই যে বললাম মন ভালো, সে ভাবলো, এরপরে গার্লফ্রেন্ড তো চলে গেছে, এরপরে সে ভাবলো এ আমি কি করলাম, এই হাত দিয়ে তো মেরেছি, এই হাত আমি আর আস্ত রাখবো না। সে কি করলো, পাশে একটা দোতলা বিআরটিসি বাস চলে যাচ্ছিল, ওই হাতটা সে বিআরটিসি বাসের নিচে দিয়ে দিল। তাহলে হাতটা কি হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে না? হাত কি হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। তাহলে আমরা বললাম জটিল সম্পর্ক থেকে যে সকল হাড় ভাঙা সৃষ্টি হবে তাদেরকে আমরা কি বলবো, জটিল হাড় ভাঙা। তাহলে এই ধরনের হাড় ভাঙাকে আমরা কি বলবো, জটিল হাড় ভাঙা। এখন হইতে পারে না ওই বিআরটিসি বাসের মধ্যে লোক ছিল না, অথবা ওই ছেলে ছোটবেলা থেকে বনবিটা খায়, হাত ঠিকই দিছে, এক টুকরো হইছে। খেয়াল করে দেখো, এক টুকরো হইলে এটা কিন্তু আর তুমি জটিল হাড় ভাঙা বলতে পারো না। তাহলে জটিল হাড় ভাঙা হইতে গেলে কি হইতে হবে, ছেলেটা ভাববে যে আজ হয়তো এই হাত দিয়ে মেরেছি, কাল হয়তো এই হাত দিয়ে মারবো, পরশু হয়তো পা দিয়ে মারবো, এই চিন্তা করে সে চার হাত পা চার চাকার নিচে দিয়ে ভেঙে ফেললো। এখন কিন্তু জটিল হয়ে গেছে। তাহলে জটিল হাড় ভাঙা দুই ভাবে হইতে পারে। কিরকম, নাম্বার এক, যদি একটা অস্থি অনেক টুকরো হয়ে যায় সেটা জটিল হাড় ভাঙা। নাম্বার দুই, একটা অস্থি এক টুকরোই হবে কিন্তু একাধিক অস্থি ভাঙছে, সেটাও কি হবে, জটিল হাড় ভাঙা। যেটা জটিল সম্পর্ক থেকে আমরা পাইলাম, তার মানে এটাই হচ্ছে জটিল হাড় ভাঙা। তোমার জীবনে ভোলার কথা না। আর একটা জিনিস তোমার খেয়াল করে দেখো, ওই ছেলেটা কি কারণে এই হাড় ভাঙার দিকে আগাইলো, কারণ ওই ছেলেটার মধ্যে একটা চাপা অভিমান কাজ করছে না, চাপা অভিমান। কোন ধরনের অভিমান, চাপা অভিমান। এই জন্য দেখবা আলিম স্যারের বইতে লিখছে এই ধরনের অস্থিভঙ্গকে আমরা বলবো হচ্ছে চাপা অস্থিভঙ্গ। কি অস্থিভঙ্গে বলবো, চাপা অস্থিভঙ্গ, রাইট? নাম কি, চাপা অস্থিভঙ্গ। এই যে এটার নাম কি হয়ে যাবে আলিম স্যারের বইতে, চাপা অস্থিভঙ্গ। তাহলে আমরা বুঝতে পারলাম সাধারণ অস্থিভঙ্গ আরেক নাম বদ্ধ, উন্মুক্ত বলা হয় যৌগিককে বা যৌগিকের আরেক নাম, এবং জটিল হাড় ভাঙা আলিম স্যারের বইতে আছে চাপা অস্থিভঙ্গ। আমরা পারবো না, আমার মনে হয় আমরা পারবো। আর একটা দেখবা যে তোমাদের বইতে, ওই আলিম স্যারের বইতে এটাও লেখা আছে যে আমরা যে সাধারণ হাড় ভাঙা বলি এটাকে বলে গ্রিন স্টিক ফ্র্যাকচার। হোয়াট ইজ গ্রিন স্টিক? গ্রিন মানে সবুজ, স্টিক মানে ডাল। তাহলে আমরা বুঝলাম যে সবুজ ডাল ভেঙে গেলে যেরকম হয় এক টুকরো, ওরকম ভাবে ডাল ভাঙলে এক টুকরো হয়, ওরকম ভাবে বলছে। এই জন্য উনি এটার নাম দিছে গ্রিন স্টিক ফ্র্যাকচার, সাধারণ হাড় ভাঙাকে। ঠিক আছে, সবুজ হাড় ভাঙা। ওকে, ঠিক আছে। তাহলে এখন আরেকটা ঘটনা বলে আমার ক্লাস শেষ করব, সেটা হলো মস্কানো আর স্থানচ্যুতি। এখান থেকে সরে আসা এটাকে বলে স্থানচ্যুতি। বাট এখানের মধ্যে থেকেই তুমি এভাবে ঘুরে ঘুরে যদি মাথা গরম করে এভাবে ঘুরতে থাকো তাহলে লিগামেন্ট ছিঁড়ে যাবে, সেটাকে আমরা বলবো মস্কানো। এখান থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন এটাই যে মস্কানো এবং হাড় ভাঙার স্থানচ্যুতির মধ্যে কোনটার মধ্যে লিগামেন্ট ছিঁড়বে, যেটা মস্কানো। এখন তোমার যদি পা মস্কায় যায় তুমি কি করবা, পা যদি আমার মস্কায় যায় তাহলে আমি ঘরে বসে ভাত খাবো। কি খাবো, ভাত খাবো। দেখো ভাত খাওয়া মানে কি ভাই, মানে রাইস। ভাত মানে কি, রাইস। দেখো যদি আমার পা ভেঙে যায় তাহলে আমি কি করব, আচ্ছা এর আগেরটা, রাইস। ঘরে বসে ভাত খাবো মানে ঘরে বসে রাইস মানে কি, রাইস আমি একটু বুঝাই দিই তাহলে আমার ক্লাস শেষ। আরে হচ্ছে রেস্ট নিতে হবে, আইতে হচ্ছে আইসক্রিম খাইতে হবে না, আইস বা বরফ লাগাইতে হবে। সিতে হচ্ছে কম্পেনসেশন বা ক্ষতিপূরণ, ওই জায়গাটা পরিষ্কার করতে হবে স্যাভলন দিয়ে, অথবা ধরো এই জায়গা থেকে 5 কিলোমিটার 5 কেজি মাংস নিয়ে চলে গেছে ট্রাক দুর্ঘটনায়, তাহলে এই মাংস অন্য কারো গরুর মাংস বা যাই হোক না কেন এটা দিয়ে পূরণ করতে হবে, এটাকে বলে কম্পেনসেশন বা কম্প্রিহেনশন। এটা কি বলা হয়, ইলেভেশন। এটা মানে কি, এটা মানে হলো দেখবা বাংলা সিনেমায় যদি তারে পায়েও একটা বাড়ি মারে দেখবা হাতের এই জায়গাটা ব্যান্ডেজ করে, গলার এই জায়গাটা ব্যান্ডেজ করে। ইলিভেশন মানে উত্তোলন, এরকম উঁচু করে রাখা। কেন, কারণ দেখবা উঁচু করে রাখলে এখানে ইনফ্লামেটরি সেল কম তৈরি হয়, মানে গ্র্যাভিটি বা অভিকর্ষ ত্বরণের কারণে এখানকার তরলগুলো নিচের দিকে নেমে আসে, এই তরলের মধ্যে ভাইরাস ব্যাকটেরিয়া সহজে আক্রমণ করতে পারে। বাট যদি উঁচু করে রাখি তাহলে সুবিধা কি হবে, সুবিধা আছে। সুবিধা হলো যে এখানে হিলিংটা ভালো হবে, দ্রুত ভালো হয়ে যাব। দ্যাট মিনস ইতে ইলেভেশন, অর্থাৎ রোগীটাকে কি করবা, উঁচু করে রাখবা যে জায়গা ভাঙছে। ঠিক আছে, কিন্তু আবার দেখা গেলো যে মাথায় ভাঙছে, তুমি আমার জন্য মাথা উঁচু করতে যাই যে তুমি গলা এখানে বেঁধে উঁচু করে রাখলা, এটা করতে যাও না। তাহলে মোটামুটি এই কথাবার্তা গুলোই আমাদের পড়া শেষ। চলো আমরা তাহলে, তোমরা এত সময় যারা ক্লাস করছো তাদের সবাইকে অসংখ্য এবং অসংখ্য ধন্যবাদ। তোমাদের এরপরও যদি কোনো কোশ্চেন গুলো থাকে তোমরা কোশ্চেন গুলো করো, আমি চেষ্টা করবো সলভ ক্লাসের মধ্যে এগুলোর অ্যান্সার দেওয়া। তো ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমি আগেও বলছি এখনো বলি যে আমার স্টুডেন্টরা সবাই যেন শতভাগ চান্স পায়, এই জিনিসটা কিন্তু তোমাকে নিশ্চিত করতে হবে। তার মানে অবশ্যই এবং অবশ্যই ভালো করে পড়াশোনা করতে হবে, নামের আগে ডাক্তার লাগাইতে হবে এবং সুন্দর জীবন যাপন করতে হবে। ঠিক আছে, সবার জন্য শুভকামনা রইল। থাকো পড়াশোনার সাথে, থাকো তথ্যের সাথে। তত সময় পর্যন্ত আল্লাহ হাফেজ। সলভ ক্লাস ইনশাআল্লাহ দেখা হবে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো। হ্যাঁ, তাহলে টেক কেয়ার।
এবং আল্লাহ হাফেজ।